আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? তো ভেক্টর লেকচার 3 নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকের লেকচারে আমরা যা যা শিখবো সেইগুলো সব নিচে দেওয়া আছে। ফিজিক্স সাইকেল 1 এর এটা হচ্ছে 4 নম্বর লেকচার। ফিজিক্স সাইকেল 1 এর হচ্ছে 4 নম্বর লেকচার। কিন্তু ভেক্টরের কয় নম্বর লেকচার? 3 নম্বর লেকচার, কারণ আরও একটা লেকচার হচ্ছে কিসের উপর নেওয়া হয়েছিল? প্রথম অধ্যায়ের উপর, ভৌত জগত ও পরিমাপের উপর নেওয়া হয়েছিল। তো আমরা 1 মাসের ভিতরেই হচ্ছে 4টা অধ্যায় শেষ করব, সেই টার্গেট নিয়ে আগাচ্ছি। আজকের ক্লাসে আমরা কি কি শিখব? আজকের ক্লাসে হচ্ছে একক ভেক্টর নির্ণয় শিখব, লম্ব সমান্তরাল ভেক্টরের অঙ্ক শিখব, লম্ব অভিক্ষেপ নির্ণয়, তারপরে ভেক্টরকে উপাংশে কিভাবে বিভাজন করে, ভেক্টর একাধিক ভেক্টরের লব্ধি ও লব্ধির দিক নির্ণয় করা, তারপরে ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত। এই সবগুলো আমরা আজকের লেকচারে শিখব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমাদের যেই টপিকটা আছে সেটা হচ্ছে কি একক ভেক্টর নির্ণয়। একক ভেক্টর নির্ণয় এইটা। তো আমরা এখন একক ভেক্টর নির্ণয় এইটা দেখব। একক ভেক্টর নির্ণয়টা কি বলা আছে? তো ধরি একটা দড়ি 10 মিটার লম্বা। এই যে মনে করো একটা দড়ি, এটা হচ্ছে 10 মিটার লম্বা। এই দড়িটা কত মিটার লম্বা? মনে করো একটা দড়ি, এটা হচ্ছে কি 10 মিটার লম্বা। এখন দড়ি যতটুকু লম্বা ততবার যদি দড়িকে টুকরা করি, মানে 10 মিটার লম্বা, আমি যদি 10 বারই টুকরা করি তাহলে কি 10/10 = 1, প্রতি ভাগে 1 করে পড়ে, তাই না? সিম্পল, একটা দড়ি 10 মিটার লম্বা, আমি যদি 10 বারই টুকরা করি তাহলে প্রতি ভাগে কত করে পড়ে? 1 করে পড়ে। প্রতি ভাগে কত করে পড়ে? প্রতি ভাগে 1 করে পড়ে। একক ভেক্টরের ক্ষেত্রেও এমন। একটা বড় ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে আমরা একক ভেক্টর পাই। একটা বড় ভেক্টর, এটা মনে করো এক্স অক্ষ, এটা মনে করো ওয়াই অক্ষ। এখন একটা ভেক্টর, ভেক্টর মনে করো এই পজিশনে, এইখানে একটা ভেক্টর, ভেক্টর মনে করো ভেক্টরের স্থানাঙ্ক 3,7। তাহলে এইখান থেকে 0 0 বিন্দু থেকে এই এতটুকু একটা ভেক্টর, তাই না? তো একটা ভেক্টর যতটুকু, তাকে সেই সংখ্যক বার দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে একক ভেক্টর পাওয়া যায়। এ ভেক্টর, এটা মনে করো এ ভেক্টর, এ ভেক্টরকে যদি এ সংখ্যক বার ভাগ করলে মান কত পাওয়া যাবে? 1 পাবো। এই জায়গায় যেরকম একটা দড়ি 10 মিটার, তাকে যতটুকু লম্বা সেই সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে কত পাবো? 1 পাবো। তাহলে একটা ভেক্টর যতটুকু, তাকে যদি তার মান দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো? 1 পাবো। তো সেই যে 1 পাবো, সেই 1কে কি বলবে? একক ভেক্টর বলবে। একক ভেক্টরকে রুট স্কোয়ার করলে মান কত আসবে? 1 পাওয়া যাবে। এই যে একটা ভেক্টর, ভেক্টর এখানে 3,7, এই পয়েন্টে একটা 3,7, তো যদি এটা থাকে তাহলে এটাকে কি 3i+7j লেখা যাবে। 3i+7j তেও লেখা যায়, তাই না? এখন এই যে ভেক্টর, এই যে ভেক্টরটা মনে করো এখান থেকে এতটুকু লম্বা। এখন আমি জানতে চাই এর একক অংশে মানে একে যদি আমি এর মান দিয়ে ভাগ করি, মান দিয়ে কিভাবে ভাগ করে? √, এই সহগের স্কোয়ার, 3² + 7², তার মান দিয়ে ভাগ করলে কত হবে? একটা একটা ভাগ পাবো না? এর একটা ভাগে এই ভেক্টরের কতটুকু আই এবং জে পড়ছে, সেটাই হচ্ছে একক ভেক্টর। এটাকে ভাগ করা লাগবে। ভাগ করার পরে কি হবে? এখানে একটা দড়িকে যখন আমরা ভাগ করবো, এই যে একটা দড়িকে যখন সেই সংখ্যা দিয়ে ভাগ করবো তাহলে কি এরকম প্রত্যেকটা একক, এখান থেকে এতটুকু অংশ কত? 1 মিটার। মনে করো এই 10 মিটারকে 10টা ভাগ করছি, তাহলে প্রত্যেকটা ভাগ কত? 1 মিটার। সেরকম একটা ভেক্টরকে এর মান দিয়ে যদি ভাগ করি তাহলে এর প্রতিটা অংশ কতটুকু পড়বে? এর প্রতিটা অংশে কতটুকু আই জে পড়বে? কতটুকু আই জে পড়বে? এটা আমি তোমাদের আরেকভাবে বুঝাই। সেটা হচ্ছে, মনে করো ঘর আছে, এরকম অনেকগুলো ঘর আছে, অনেকগুলো ঘর। এখন একটা ভেক্টর, মনে করো একটা ভেক্টর এই ভিতর দিয়ে গেছে, ভেক্টরটা এই ভিতর দিয়ে গেছে, তো ভেক্টরটা হচ্ছে 5i+7j, মনে করো এই ভেক্টরটা এই ভিতর দিয়ে গেছে, ঠিক আছে? এখন ভিতর দিয়ে যাওয়ার ফলে এখানে আমরা, এখন যদি এটাকে মান দিয়ে ভাগ করি, মনে করো এটার মান দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এরকম মনে করো ভাগে ভাগ হয়ে গেছে। মান দিয়ে ভাগ করার ফলে মনে করো এরকম, এরকম একটা ভেক্টর এই পর্যন্তই, একটা ভেক্টর এই পর্যন্ত, একটা ঘরের প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ভেক্টর আছে।
তো ভেক্টরকে মান দিয়ে ভাগ করার ফলে এখন এই প্রত্যেকটা খোপে ভেক্টরের কতটুকু অংশ পড়ছে, এই প্রত্যেকটা খোপ হচ্ছে এক একক করে, ঠিক আছে। একের মান দিয়ে ভাগ করার ফলে প্রত্যেকটা এরকম খোপ আকারে হয়ে গেছে। যেরকম একটা 10 মিটার লম্বার একটা রশিকে যদি আমি 10টা ভাগ করি তাহলে এরকম ভাগ হবে না ছোট ছোট। তাহলে এই এতটুক ভাগে কতটুক করে পড়ে, 1 মিটার করে পড়বে। তো সেরকম ভেক্টরকে যদি আমি এরকম ভাগ করি তাহলে এই এক একটা ঘর বা এরকম ভাগ হয়ে যাবে। তো এই এক একটা ভাগে এই এই এতটুক ভাগে, এই এক একটা ভাগে ভেক্টর, এইখানে এই যে এতটুক তো ভেক্টর, তাই না? আমি আরেকটা কালার দিয়ে দেখাচ্ছি তোমাদের। এই এই এতটুক খোপের ভিতরে ভেক্টরের এতটুক অংশ পড়ছে। তো এই যে যে অংশটুক, এই অংশটুকু কত আই, এই অংশটুকের আই আর জে কত, প্রতি অংশ প্রত্যেক খোপে আই আর জে কতটুকু পড়ছে, এই খোপে আই আর জে এর কত অংশ পড়ছে, এই খোপে আই আর জে এর কত অংশ পড়ছে, এই খোপে আই আর জে এর কত অংশ পড়ছে, এইটাই হচ্ছে একক ভেক্টর। ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে হচ্ছে আমরা একক ভেক্টর পাই। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ভেক্টরকে তার মান দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে একক ভেক্টর পাবো। কিভাবে? এই যে একটা দড়ির উদাহরণের সাহায্যে আমি তোমাদের ব্যাখ্যা করলাম। তো এখন আমরা একক ভেক্টরের ম্যাথ করব। একক ভেক্টরের ম্যাথ, এই যে 41 নাম্বার ম্যাথটা, এটা হচ্ছে একক ভেক্টরের ম্যাথ, ঠিক আছে। তো এই ম্যাথটা কোন বইয়ের? ইসাক স্যারের বইয়ের, ইসাক স্যারের বইয়ের 41 নাম্বার ম্যাথ। তো আমাদের কি বলছে, এ একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টরটির অভিমুখে একক ভেক্টর নির্ণয় করো। এর অভিমুখে একক ভেক্টর নির্ণয় করতে বলছে, আমাদের একক ভেক্টর নির্ণয় করতে বলছে। তো একক ভেক্টর আমরা কিভাবে বের করব বলছি? একক ভেক্টর, একক ভেক্টর ওই যে যে ভেক্টর, এই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ। প্রথমে এই ভেক্টরকে আমরা লিখব, তারপর এই ভেক্টরের মান দিয়ে আমরা ভাগ করব। ভেক্টরের মান কিভাবে বের করে? 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার সবগুলো দিয়ে ভাগ। তো ভাগ করার পরে যেটা থাকবে সেটা হচ্ছে কত? নিচে থাকবে √38 আর উপরে থাকবে 3i মাইনাস 2j মাইনাস 5k, এটা থাকে। এখন এটাকে যদি আমরা আবার ভাঙায় লিখি তাহলে কি লিখতে পারি? এই এই √38 তিনটার সাথে আমরা দিয়ে দেবো, 3/√38i মাইনাস 2√38j মাইনাস 5√38k। মাইনাস 5√38k। তো আমরা তিনটার সাথেই এটা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমাদের এটার একক ভেক্টর। এখন এটা দিয়ে কি বোঝাচ্ছে দেখো, এটা আরেকবার একটু ব্যাখ্যা করি। মনে করো এই যে যে ভেক্টরটা, এই ভেক্টরটা হচ্ছে এই বড় এই ভেক্টরটা, এই বড় ফুল ভেক্টরটা হচ্ছে কত? 3i মাইনাস 2j মাইনাস 5k। এখন এটাকে এর মান দিয়ে ভাগ করার ফলে কি ছোট ছোট ভাগে ভাগ হয়েছে। এখন এই যে একটা অংশ, এই যে একটা ছোট ছোট একক ভেক্টর দিয়ে কি বোঝায়? এই যে একক ভেক্টর দিয়ে ভাগ করার ফলে এরকম ভাগ হয়েছে। এখন এই যে এক একটা অংশ, এখান থেকে এতটুকু একটা অংশ, এখান থেকে এতটুকু অংশ, এখান থেকে এতটুকু, এরকম অসংখ্য অংশ, এই এক একটা অংশ ভেক্টরের কতটুকু করে পাইছে? ভেক্টরের এইটা করে পাইছে। এই এখান থেকে এতটুকু অংশের ভেক্টর কত? 3/√38i মাইনাস 2/√38j মাইনাস 5/√38k। এই 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 এতটুকু এখান থেকে এতটুকুর কতটুকু ভেক্টর পাইছে? এতটুকু ভেক্টর পাইছে। এখান থেকে এতটুকুর এতটুকু পাইছে, এখান থেকে এতটুকুর এতটুকু পাইছে। মানে মনে করো একটা বড় তরমুজকে আমরা পিস পিস করছি, তাহলে এক পিসে কতটুকু পাইছে, আরেক পিসে কতটুকু পাইছে, সেরকম একটা ভেক্টরকে পিস পিস করছি, তাহলে এক পিসে কতটুকু ভেক্টরটা পাইছে, এটাই হচ্ছে একক ভেক্টর। তো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে হচ্ছে আমরা একক ভেক্টর পাই দেবো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এই যে এটার এই 41 নম্বর অঙ্কের অ্যান্সারটাও এখানে দেওয়া আছে। তো এখন আমরা আরেকটা অঙ্ক করব, সেটা হচ্ছে কত? 44 নাম্বার অঙ্ক।
তো 44 নম্বর অঙ্কটাও কোথাকার? ইসাক স্যারের বইয়ের। ইসাক স্যারের বইয়ের অঙ্ক 44 নম্বর অঙ্ক। এখানে বলছে এ ভেক্টরের সাথে বি যোগ করলে এক্স অক্ষ বরাবর একটি একক ভেক্টর পাওয়া যায়। তাহলে বি ভেক্টরটি কত? এ ভেক্টরের সাথে বি ভেক্টর যোগ করলে প্রথমে আমাদের কি করতে হবে? এ ভেক্টরের সাথে বি ভেক্টর। তাহলে এ যোগ বি, এ ভেক্টরের সাথে বি ভেক্টর যদি আমরা যোগ করি তাহলে কি হবে? এক্স অক্ষ বরাবর একটি একক ভেক্টর পাওয়া যাবে। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আমি তোমাদের কি বলছিলাম? এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা কি জানি? আই। ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে কি বলছিলাম? জে। জেড অক্ষ বরাবর একক ভেক্টরকে কে। তাহলে এই দুটো যোগ করার পর এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, এর মানে কি? এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কত? আই। এই দুইটা যোগ করলে আই পাওয়া যাবে। আমাদের কি বলছে? বি এর মান কত? বি। এই বি এর মানটা বের করতে বলছে। দেখো এখন এ আর বি, এই কন্ডিশন থেকে বি এর মানটা আমরা কিভাবে বের করব? বি ইকুয়াল টু কি থাকে? আই, এই এটাকে এই পাশে নিয়ে গেলে আই মাইনাস এ। আই মাইনাস এ, এর এ কত? 2i প্লাস 4j মাইনাস 6k। এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি তাহলেই হয়ে যাবে। এখন এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়? তোমাদের আমি বিয়োগ শিখাইছিলাম, তোমরা বিয়োগটা আশা করি পারো। তো এটা এটা বিয়োগ করবে, এটা থেকে থেকে এটা বিয়োগ করবা। এটা থেকে এটা বিয়োগ করলে যেটা হবে মাইনাস আই মাইনাস 4j প্লাস 6k। এখন ভেক্টর হচ্ছে 3 নম্বর লেকচার, আমরা অনেক দূর আগাই গেছি। এখন যদি তোমরা বলো যে ভেক্টরের যোগ বিয়োগ পারি না, তাহলে কিন্তু ব্যাপারটা হলো না। তোমরা না পারলে আমার আগের লাইভ ক্লাসগুলো দেখে নেবা, বুঝতে পারছো? তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করলাম? এভাবে করছি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এখন এই যে 51 নম্বর অঙ্কটা দেখো। 51 নম্বর অঙ্কটা ইসাক স্যারের বইয়ের অঙ্ক। এখানে কি বলছে? এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে। রাশির দুটি যে তলে অবস্থিত তার লম্ব অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করো। যে তলে অবস্থিত, মনে করো এটা একটা তল, এটা একটা তল, একটা মনে করো খাত আছে। এই তলে এ আর বি ভেক্টর অবস্থিত। এ আর বি ভেক্টর কিভাবে অবস্থিত? মনে করো এই তলে এই দিক বরাবর এ, এদিক বরাবর বি আছে, এদিক বরাবর এ আছে। এই তলে মনে করো একটা বই আছে, বইয়ের উপরে এরকম তলে, এই বইয়ের যে তলটা, এই তলে দুইটা ভেক্টর এরকম আছে। তো এই ভেক্টরের লম্ব বরাবর মানে কি? ভেক্টর লম্ব বরাবর মানে কি? বই থেকে উপরে, এই উপরের দিক বরাবর, উপরের দিক বরাবর আমাদের কি একটা একক ভেক্টর বের করতে বলছে। উপরের দিক বরাবর আমাদের একটা একক ভেক্টর বের করতে বলছে। যদি লম্ব অভিমুখে একক ভেক্টর বের করতে বলে, তাহলে আমাদের যেটা করতে হবে তার একটা সূত্র আছে। তার সূত্রটা কি? সেই সূত্রটা আমি তোমাদের দেখাচ্ছি। লম্ব অভিমুখে যদি একক ভেক্টর বের করতে বলে, তার সূত্র হচ্ছে, তো এইখানে যে সূত্রটা, সেই সূত্রটা হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর ইকুয়াল টু, যদি লম্ব দিকে একক ভেক্টর বের করতে বলে, তাহলে আমাদের যেই দুইটা ভেক্টর দেওয়া থাকবে সেই দুইটার ক্রস গুণন উপরে হবে। উপরে হচ্ছে ক্রস গুণন হবে, আর নিচে হচ্ছে সেই ক্রস গুণনের মান হবে। প্লাস মাইনাস দিয়ে ক্রস গুণন হবে, সেই ক্রস গুণনের মান হবে। ক্রস গুণন এবং ক্রস গুণনের মান হবে। তাহলে এখানে এ আর বি, তো প্রথমে আমাদের কি করতে হবে? এ ক্রস বি করতে হবে। এ ক্রস বি করতে হবে, আই জে কে। ক্রস গুণন কিভাবে করে? ম্যাট্রিক্স ফরমেশনে এই আই জে কে এর সহগগুলো এখানে বসবে, 2 মাইনাস 6 মাইনাস 3, এখানে কত? তারপরে এই বি এর সহগ 4 3 মাইনাস 1 4 3 মাইনাস 1, এরকম বসার পরে তারপরে আমরা কি ক্রস গুণন করব? ম্যাট্রিক্স ফরমেশনে ক্রস গুণন করব। ক্রস গুণন কিভাবে করতে হয় আমি আগের লেকচারগুলোতে ক্রস গুণন দেখাইছি। তাহলে এটা আমরা ক্রস গুণন করব। আমি আর সব ভেঙে ভেঙে করে দিলাম না, সব কিছু তোমাদের আগে যেসব দেখাইছি সেই সব আমি পরে আসলে সেগুলো আর বারবার করে দেব না, বুঝতে পারছো? এ ক্রস বি, এই দুইটার যদি আমরা ক্রস গুণন করি
তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 15i মাইনাস 10j প্লাস 30k। এটা হচ্ছে ক্রস গুণন করলে এটা আসবে, বুঝতে পারছো? এখন এইখানে এখন এই যে প্লাস মাইনাস উপর হচ্ছে ক্রস গুণন বসায়, নিচে ক্রস গুণনের মান, আর এটার যদি মান বসাই আমরা এ ক্রস বি, এটার এখন আমাদের মান বের করতে হবে। মান কিভাবে বের করে? রুট দিয়ে সবগুলোর উপর স্কোয়ার দিয়ে দেবো, মানটা বের করে নেবা। তো এইখানে মনে করো সেই মানটা সূত্র দিয়ে মান বসানোর পরে মান যেটা আসবে সেটা হচ্ছে 35 আসে। তাহলে এ ক্রস বি, তাহলে সূত্র কি? লম্ব দিকে একক ভেক্টরের সূত্র এটা হচ্ছে প্লাস মাইনাস এ ক্রস বি, উপর হচ্ছে ক্রস গুণন, নিচে ক্রস গুণনের মান। তো উপরে ক্রস গুণন বসালে কত হবে? 15i মাইনাস 10j প্লাস 30k, আর নিচে হচ্ছে ক্রস গুণনের মান কত পেলাম আমরা? 35 পেলাম। এখন যদি আলাদা আলাদা বসাই দিই, এইটার সাথে এইটা আয়ের সাথে, মানে 35টা আয়ের সাথে দিয়ে দেবো, জে এর সাথে দিয়ে দেবো, কে এর সাথে দিয়ে দেবো, তাহলে উপরে কত থাকে? 5 7টা 35 আর 3 5 15, উপরে 3 থাকবে, নিচে 7 থাকে। আই মাইনাস 2/7 জে প্লাস 6/7 কে। এটাই হচ্ছে আমাদের লম্ব অভিমুখে একটি একক ভেক্টর। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে লম্ব দিকে একক ভেক্টরটা কিভাবে বের করতে হয়। তো চলো এবার এই যে এই অঙ্কটার এখানে নিচে সমাধানও দেওয়া আছে। তো এখন আমরা লম্ব এবং সমান্তরাল ভেক্টর দেখব। একটা ভেক্টর কখন লম্ব হবে, মানে দুইটা ভেক্টর কখন লম্ব হবে, কখন সমান্তরাল হবে, এটা আমি আগের লেকচারও দেখাইছিলাম। তারপরে এখানে আমরা হালকা দেখব কখন লম্ব হবে, কখন সমান্তরাল হবে। ঠিক আছে, কখন লম্ব হবে, কখন সমান্তরাল হবে। এখন দেখো এই যে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, তারা হচ্ছে থিটা কোণে আছে। থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে একটি ভেক্টর আর এক ভেক্টরের উপর পড়ে থাকবে, তখন দুইটা সমান্তরাল হবে। থিটা 0 ডিগ্রি মানে কি? এটা থিটা, এইটা তো কোণ, তাহলে আস্তে আস্তে মনে করো এইটা এদিকে চলে আসলো, তাহলে কত হবে? থিটা কমে গেল। এরকম মানে আস্তে আস্তে কমতে কমতে যখন 0 ডিগ্রি হবে তখন কি বি এইদিকে কাজ করতেছে, এও এইদিকে কাজ করে, দুইটা একই দিকে। যখন থিটা, এই দুইটার মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাই না? 0 ডিগ্রি হলে দুইটা ভেক্টর কি সমান্তরাল। আর থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কি দুইটা ভেক্টর হচ্ছে কি লম্ব। আর ডট গুণফল 0 যখন, তখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এই যে cos 90, cos 90 মান, cosের জায়গায় ডট গুণনের সূত্র কি জানি? a ডট বি ইকুয়াল টু এ বি cos থিটা। a ডট বি ইকুয়াল টু কি জানি? এ বি cos থিটা। তাহলে cos থিটা, থিটার মান যদি 90 হয় তাহলে ডট গুণফল কত? 0। তাহলে আমরা এটা বলতে পারি যে ডট গুণন 0 হইলে থিটা কত হবে? 90। আবার আমরা উল্টাভাবে বলতে পারি যে থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে ডট গুণন 0 হবে। তার মানে ডট গুণন 0 হওয়া মানে কি? থিটা 90, আর 90 হওয়া মানে কি? লম্ব। তার মানে কি থিটা 90 হলে লম্ব হবে। থিটা 90 হলে কত হবে? লম্ব হবে। আর ডট গুণন 0 হলেও কি হবে? লম্ব হবে। আশা করি বুঝতে পারছো লম্ব কখন হবে, দুইটা ভেক্টর কখন লম্ব হবে। 90 ডিগ্রি হলে লম্ব হবে, ডট গুণন 0 হলে লম্ব, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 হলে দুইটা লম্ব। ঠিক আছে, তারপরে এখন হচ্ছে ক্রস গুণন। তো ক্রস গুণনের ক্ষেত্রে ডট গুণন 0 হইলে কি লম্ব, তাহলে ক্রস গুণন 0 হইলে হচ্ছে সমান্তরাল। ক্রস গুণন 0 হইলে সমান্তরাল, ডট গুণন 0 হইলে লম্ব, ক্রস গুণন 0 হইলে সমান্তরাল। ক্রস ইকুয়াল টু 0 হলে সমান্তরাল। তাহলে কখন একটা ভেক্টর লম্ব হবে, কখন দুইটা ভেক্টর লম্ব হবে, কখন দুইটা ভেক্টর সমান্তরাল হবে, আশা করি আমরা বুঝতে পারছি। তো এখন লম্ব এবং সমান্তরালের এগুলো নিয়ে আমরা অঙ্ক দেখব সামনে। তো এখন লম্ব অভিক্ষেপ, এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কি লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ কাকে বলে? লম্ব অভিক্ষেপ, তো মনে করো এই যে একটা ভেক্টর এ ভেক্টর, মনে করো এখানে একটা লাঠি রাখা আছে, এখানে একটা লাঠি এ একটা লাঠি রাখা আছে, আর এখানে বি একটা লাঠি রাখা আছে।
এখন এই যে টর্চ, উপর থেকে যদি আমরা টর্চ লাইট ফেলাই, মনে করো দুইটা এরকম লাঠি রাখা আছে বা দুইটা কলম এরকমভাবে ধরে রাখা আছে, তো উপর থেকে যদি আমরা টর্চ লাইট ফেলাই, টর্চ লাইট ফেলাইলে এই যে এ লাঠির তার একটা ছায়া কিন্তু বি এর উপরে পড়বে, তার একটা ছায়া বি এর উপর পড়বে। তো এই যে ছায়া, তাহলে এই পয়েন্ট থেকে ছায়াটা মনে করো এখানে যদি পড়ে, মানে এটার মাথার ছায়া যদি এখানে পড়ে, তাহলে ছায়াটা মোট কতটুক, এতটুক দূরত্ব, ছায়ার দূরত্ব কতটুক, এতটুক। এই যে ছায়ার দূরত্ব, সেটাই হচ্ছে লম্ব অভিক্ষেপ, সেটাই হচ্ছে লম্ব অভিক্ষেপ। ছায়ার যে দূরত্বটা, মনে করো এ নামে একটা কি আছে, একটা কলম আছে, আর এখানে বি নামে একটা কলম আছে। এখন এই পাশ থেকে যদি আমি টর্চ, এই পাশ থেকে যদি আমরা টর্চ দিই, তাহলে কি এর একটা ছায়া বি এর উপর পড়বে, স্বাভাবিক, এর একটা ছায়া বি এর উপর পড়বে। তো এর যে ছায়াটা বি এর যতটুক অংশ নিয়ে পড়ছে, এই যে এতটুক অংশ নিয়ে, এতটুক অংশের উপরে বি এর, এতটুক অংশ বি এর উপরে এর ছায়াটা পড়ছে, তাই না? এই যে এতটুকু অংশ, এইটাই হচ্ছে লম্ব অভিক্ষেপ বলে। এই এতটুকু অংশকে বের করাকে লম্ব অভিক্ষেপ বলে। তো এখানে দেখো একটা ভেক্টর এ আছে, একটা ভেক্টর বি আছে, কোণ কত করে আছে, থিটা কোণে আছে। এখন এখান থেকে যদি আমি টর্চ ফেলাই, তাহলে এই যে এ ভেক্টর, এই ভেক্টরটার ছায়া পড়বে, তাই না? এইখান থেকে এতটুকু অংশ কি এ ভেক্টরের ছায়া। তো আমাদের এইখান থেকে এই ছায়াটুকের দৈর্ঘ্য কত বা ছায়াটুককে আমাদের পরিমাপ করতে হবে। তো এখন চিন্তা করো ছায়াটুক, এখন ছায়াটুক যদি তুমি চিন্তা করো, তাহলে এইখানে কত, এইটা এইখান থেকে এতটুক, এইখান থেকে এতটুক, এইখান থেকে এতটুক, এটা কি একটা ত্রিভুজ। তো এটা হচ্ছে, এই বাহু হচ্ছে এ, এটা হচ্ছে থিটা। আমাদের এই ছায়াটুক বা এই বাহুটা লাগবে, এই বাহুটা। তো এটা বাদ দাও, মনে করো এই বাহুটা, এই বাহুটা আমাদের লাগবে, তাই না? এই বাহুটা মনে করো আমরা এইচ ধরলাম, এবার এটা তো ভূমি, তাই না? এই বাহুটা আমরা ভূমি ধরলাম, ভি ধরলাম। তাহলে আমাদের ভূমিটা দরকার, ভূমিটা কতটুকু এটাই দরকার। থিটা জানি, এই বাহু জানি, তাহলে ভূমি আর অতিভুজের মধ্যে কি সম্পর্ক, কস থিটা। কস থিটা, কস থিটা গেলে কস হলো ভুল অঙ্ক, কস থিটা গেলে কি ভূমি, ভূমি হচ্ছে ভি অঙ্ক, অতিভুজ, অতিভুজ হচ্ছে কত, এই ত্রিভুজ অতিভুজ কত এ, তাহলে তাহলে ভি, ভূমিটা কত পাচ্ছি, ভি সমান কি পাচ্ছি, এ কস থিটা। ভূমিটা সমান কি পাচ্ছি, এ কস থিটা পাচ্ছি। ভি সমান আমি কি পাচ্ছি, ভি সমান এ কস থিটা পাচ্ছি, তাই না? এ কস থিটা পাচ্ছি। তার মানে এটা যদি আমি উঠাই দিই, তাহলে ভি এর বদলে আমরা কি লিখতে পারি, এই যে ভূমিটা আমরা কি পাইছি, এ কস থিটা, তাহলে এ কস থিটা আমরা লিখতে পারি। তাহলে আমাদের যদি লম্ব বিক্ষেপ, তাহলে এই এ কস থিটা, এই যে এ কস থিটা এর মানে কি, এইখান থেকে এতটুকুর যে দূরত্ব সেটাই হচ্ছে এ কস থিটা। আমরা এই অ্যাঙ্গেলটা বসাবো, কজের কস বসাবো, অ্যাঙ্গেল বসাবো, আর এর মানটা বসাবো, শেষ। তো এটাই হচ্ছে লম্ব বিক্ষেপ। এখানে কি লেখা, দুইটা ভেক্টর এ ও বি, উপর থেকে যদি টর্চ মারি এ এর উপর, তাহলে এ এর ছায়া বি এর উপর পড়ে, ছায়ার মান হচ্ছে এ কস থিটা। ছায়ার যে মানটা সেটা হচ্ছে কি এ কস থিটা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন এটা নিয়ে মানে প্রশ্ন কিভাবে আসে বা কিরকম আসে, এখানে দেখো বি বরাবর এ এর লম্ব বিক্ষেপ নির্ণয় করো, নির্ণয় লম্ব বিক্ষেপ কত, বি বরাবর এ এর লম্ব বিক্ষেপ। ভালো মতো প্রশ্নটা দেখো, বি বরাবর, বি বরাবর কোন বরাবর, এই যে এইদিকে হচ্ছে বি, বি বরাবর এ এর লম্ব বিক্ষেপ, যার লম্ব বিক্ষেপ এই যে এ এর লম্ব বিক্ষেপ, এর লম্ব বিক্ষেপ বের করতে হবে, তার মানে কি এর ছায়াটাই এখানে পড়বে। তো আমরা ক্যালকুলেশন করে দেখলাম লম্ব বিক্ষেপ হচ্ছে কি এ কস থিটা, যার লম্ব বিক্ষেপ বলতেছে এ এর লম্ব বিক্ষেপ, যার লম্ব বিক্ষেপ বলবে তার হচ্ছে আমাদের এ কস থিটাটা বের করতে হবে। এ এর লম্ব বিক্ষেপ মানে এ কস থিটা, যদি বলতে বি এর লম্ব বিক্ষেপ তাহলে বি কস থিটা বের করা লাগতো। আশা করি এতটুকু তো আমরা বুঝতে পারছি যে যার লম্ব বিক্ষেপ তার কস থিটা আমাদের বের করা লাগবে। এখন এটা কিভাবে বের করব, এখন দেখো এখানে কি বলছে, লম্ব অভিক্ষেপ হচ্ছে ওই ছায়ার দৈর্ঘ্য। এখন আমরা আবার কি জানি, আমরা ডট গুণন থেকে কি জানি, ডট গুণন থেকে জানি এ ডট বি সমান কি এ এর মান বি এর মান কস থিটা। এখন আমাদের বলছে এ এর লম্ব বিক্ষেপ, তাহলে আমরা দেখলাম যার লম্ব বিক্ষেপ তার এ কস থিটা বের করা লাগবে, যার লম্ব বিক্ষেপ তার কস থিটা বের করা লাগবে। তাহলে এ এর যদি লম্ব বিক্ষেপ হয় তাহলে এ কস থিটা বের করা লাগবে। তো আমরা সূত্র কি জানি, এ ডট বি সমান এ বি কস থিটা, তাহলে আমরা এ কস থিটা বের করব। এ কস থিটা যদি বের করি তাহলে কি এখানে কি থাকে, বি, বিটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে তো এ কস থিটা বের হয়ে যাবে, তাই না? এ কস থিটা, এ কস থিটা আমরা রাখলাম, এর এই এ ডট বি এর নিচে এই বিটাকে নিয়ে আসলাম, তাহলে এ কস থিটা কি হলো, এ ডট বি আর নিচে বি এর মান।
এই ডট গুণন থেকে আমরা লম্ব বিক্ষেপ বের করতে পারি। তাহলে এ cos থিটা হচ্ছে কি ছায়ার দৈর্ঘ্য, এটা হচ্ছে কি লম্ব বিক্ষেপ, যার অভিক্ষেপ তার cos থিটা বের করতে হবে। তাহলে লম্ব বিক্ষেপ যদি বের করতে বলে তাহলে আমরা কিভাবে বের করব? প্রথমে ডট গুণনের সূত্রটা লিখব, তারপরে কার লম্ব বিক্ষেপ দেখব, এটা কি এর কার উপর কার লম্ব বিক্ষেপ, প্রশ্নটা দেখে তারপরে আমরা সেই অনুযায়ী সূত্র বসাবো। যদি এ এর লম্ব বিক্ষেপ বলে তাহলে এ cos থিটা, এ cos থিটা থাকবে আর বিটাকে এটার নিচে চলে যাবে। যদি বলে বি এর উপর লম্ব বিক্ষেপ তাহলে কি বি cos থিটা থাকবে আর এটা এই নিচে চলে যাবে। বুঝতে পারছো? তো এখন আমরা এই লম্ব বিক্ষেপ নিয়ে ম্যাথ দেখব। লম্ব বিক্ষেপের ম্যাথ, এই ম্যাথটা লম্ব বিক্ষেপের ম্যাথ, তো আমরা এই ম্যাথটা করব। তো এখানে বলছে কি কোশ্চেন, এখানে বি দেওয়া আছে, এ দেওয়া আছে। এ কত? এ হচ্ছে 4i প্লাস 2j মাইনাস কে, এটা হচ্ছে এ। আর বি কত? বি ইকুয়াল টু i মাইনাস 2j মাইনাস কে, এ আর বি। এখন আমাদের বলছে বি বরাবর এ এর লম্ব বিক্ষেপ, তাহলে যদি আমরা চিত্রটা আঁকাই বি বরাবর, এটা আমরা বি ধরলাম, এটা আমরা এ ধরলাম, তাহলে টর্চটা কোন দিক থেকে ফেলাচ্ছে? এই দিক থেকে ফেলার পরে তো এ এর লম্ব বিক্ষেপ, এর একটা ছায়া এই জায়গা পড়বে। এই লম্ব বিক্ষেপ কি? ছায়ার দৈর্ঘ্য এইটা, আর এইটা কি? এ cos থিটা, একটু আগে বের করে দেখালাম এ cos থিটা। তো আমাদের কি চাইছে? এ cos থিটাটাই চাইছে, আমাদের কি চাইছে? এই এ cos থিটাটাই চাইছে, যার লম্ব বিক্ষেপ এখানে কিছু এ এর লম্ব বিক্ষেপ, তাহলে এ cos থিটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করব? আমরা ডট গুণনের সূত্র থেকে বের করব। এ ডট বি ইকুয়াল টু কি? এ এর মান বি এর মান cos থিটা, তাই না? এখন আমাদের কি এ লম্ব বিক্ষেপ, তাহলে এ cos থিটা বের করতে হলে বিটাকে সুন্দর মতো এখানে নিয়ে আসবো। পরের লাইনে কি লিখি? এ ডট বি, বি এই নিচে যদি বি এর মানটাকে নিয়ে আসি তাহলে ডান পাশে কি থাকে? এ cos থিটা, এ cos থিটা। এই এ cos থিটা, এই এ cos থিটারই মানটা আমাদের বের করতে হবে। তো এ cos থিটা সমান কি? প্রথমে হচ্ছে এ আর বি এই দুইটা ডট গুণন করতে হবে, ডট গুণন করে সেই মানটা উপরে বসাতে হবে, নিচে বি এর মানটা বসালেই আমরা লম্ব বিক্ষেপ পেয়ে যাবো। এ ডট বি ডট গুণন কিভাবে করে তোমাদের শিখাইছি। এ আর বি এই দুইটা ডট গুণন করলে কি হবে? এখানে 1 আছে, আয়ের সহগ 1, এখানে আয়ের সহগ কত? 4, তাহলে এই দুইটা গুণ করলে কত হবে? 4। এই দেখো মাইনাস 2j প্লাস 2j, এই দুইটা গুণ করলে কত? প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণা 4, এখানে -1 -1 গুণ করলে কত হবে? +1। আর এখানে বি এর মান বসে যাবে, বি এর মান √, এইগুলোর সহগের উপর স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1। এইটাই সমান কি? লম্ব বিক্ষেপ, লম্ব বিক্ষেপ বা এ cos থিটা আর কি, লম্ব অভিক্ষেপ। তখন এটা আমরা ক্যালকুলেটরে করলেই যেটা আসবে সেটা হচ্ছে লম্ব অভিক্ষেপ। তো এটা ক্যালকুলেটরে বসানোর পর আমাদের কি আসবে? এখানে আছে 4 -4 +1, তাহলে উপরে 1 থাকবে আর নিচে কত? √6, 1/√6। এটাই হচ্ছে কি লম্ব অভিক্ষেপের মান, এ এর বি বরাবর এ এর লম্ব অভিক্ষেপ। বুঝতে পারছো? আশা করি এই জিনিসটা তোমরা খুব ভালো মতো বুঝতে পারছো। তো এখন চলো এর পরের টপিকে চলে যায়। এর পরে যে টপিকটা আছে সেটাকে হচ্ছে ভেক্টরকে উপাংশ এ বিভাজন করা, ভেক্টরকে উপাংশ এ বিভাজন করা। অনেকে এই জিনিসটা বুঝতে পারে না যে ভেক্টরকে উপাংশে বিভাজন করা একটা ভেক্টর। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, ভেক্টর উপাংশে বিভাজন বা যে কোনো কিছু এরকম উপাংশে কিভাবে বিভাজন করা যায়। তো সেটাই এখন হচ্ছে আমি তোমাদের পরে যাচ্ছি, ভেক্টরকে উপাংশে কিভাবে বিভাজন করতে হয়। ভেক্টরকে উপাংশে এ বিভাজন, ভেক্টরকে উপাংশে বিভাজন কিভাবে করে বা এই জিনিসটা কিভাবে কাজ করে এই জিনিসটা অনেকেই বুঝতে পারে না। তো আজকে এখন আমরা এটা নিয়ে পড়ব। তো এখন ভেক্টরকে উপাংশে বিভাজন, মনে করো তোমার হাত, তোমার হাতের উপর একটা কলম আছে, তোমার হাত, মনে করো তোমার হাত, হাত আগা যায়, মনে করো তোমার হাতের এখানে একটা কলম রাখা আছে। এখন
এই কলমটাকে তুমি যদি উপর থেকে বল প্রয়োগ করো, একেবারে লম্বভাবে তোমার শরীরের উপরে বল প্রয়োগ করো, তাহলে এই কলমটা তোমার শরীরের উপরে চাপ প্রয়োগ করবে, তাই না? শরীরের উপরে চাপ প্রয়োগ করবে, এটা কিন্তু ডানে বামে যাবে না, ডানে বামে সরে যেতে চাবে না, তোমার শরীরের উপর চাপ প্রয়োগ করবে যখন তুমি একেবারে লম্বভাবে, একেবারে লম্বভাবে যখন বল প্রয়োগ করা হচ্ছে, একটা তল, তোমার হাত এই যে তল, এই তলের সাথে একেবারে লম্বভাবে যখন বল প্রয়োগ করা হচ্ছে, এই যে কলমটা তোমার হাতের উপরেই সব ফোর্সটা দিচ্ছে, সে ডাইনেও যাচ্ছে না বামেও যাচ্ছে না। ঠিক আছে, এতটুকু তো বুঝতে পারো। তো মনে করো তুমি যখন তোমার হাতের উপর, এই যে হাত, এই যে মনে করো হাত, হ্যাঁ, হাতের উপরে কলমটা আছে, যখন একেবারে হাতের তলের সাথে লম্ব বরাবর বলটা প্রয়োগ করছো, একেবারে কলমটা হাতের ভিতর ঢুকে যেতে চাচ্ছে এরকম। এখন তুমি চিন্তা করো, তোমার হাতের উপর কলমটা আছে, তুমি এই কলমটাকে এরকম বাঁকা করে বল দাও, বাঁকা করে যদি বল দাও তাহলে কি হবে? এই কলমটা তোমার হাতের দিকে, হাতের মানে তোমার হাতের মাংসের উপর তো বল প্রয়োগ করবেই, প্লাস যেহেতু এই দিক বরাবর দিচ্ছ, এইদিকে চলে যেতে যাবে এবং এইদিকে চলে যাবে, এইদিকে চলে যাইতে চাবে। তুমি এরকম যদি কোনাকুনি করে যদি কলমটাকে বল দাও, কোনাকুনি করে করে বলতে এই যে কলমের এইখানে হচ্ছে যদি কোনাকুনি করে বল দাও তাহলে এটা এরকম। আচ্ছা, কলম না, মনে করো একটা উদাহরণ, মনে করো তোমার এই যে হাত আছে, এই যে তোমার হাত, ঠিক আছে, হাতের উপরে এখানে একটা কি আছে, একটা ব্লক আছে, একটা ব্লক, মনে করো একটা ছোট ইটের টুকরা বা যাই হোক। তো যখন এই ইটের টুকরাকে উপর থেকে নিচে বল প্রয়োগ করবা, উপর থেকে নিচে বল প্রয়োগ করবা, তখন কি হবে? উপর থেকে উপর থেকে নিচে যদি বল প্রয়োগ করো, হাত আছে, হাতের উপরে একটা ইটের টুকরা আছে, উপর থেকে এরকম লম্বভাবে বল প্রয়োগ করলো, তাহলে এই হাতের মাংসের উপর সব চাপ পড়বে এবং এইটা এই মাংসের ভিতরে ঢুকে যেতে চাবে, তাই না? এটা তো আমরা বুঝতে পারি কখন, এই হাত, হাতের সাথে এই বলটা কত 90 ডিগ্রি বরাবর যখন থাকতেছে, তখন এই বলটার সবটুকু জোর এই হাতের নিচে বরাবর যাচ্ছে, যখন যেই তলে তোমার হাত আছে, সেই তল আর এই বলটা হচ্ছে যখন 90 ডিগ্রিতে আছে, তাই না? তল আর বল যখন 90 ডিগ্রিতে আছে, এই যে তোমার হাত, এর উপরে একটা ছোট ইটের টুকরা আছে, যখন এইভাবে বল প্রয়োগ করতেছো, এই ইটের টুকরাটা তোমার হাতের মাঝের ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু যখন তুমি এটা বাঁকা করে বল দেবা, এই কোণায় মনে করো তুমি বাঁকা করে বল দিচ্ছ, যখনই বাঁকা করে বল দিবা তখন দেখবা যে এই ইটটা তোমার হাতে তো চাপ দিচ্ছে, হাতে তো নিচের দিকে চাপ দিচ্ছে, প্লাস তুমি এই যে বাম দিকে বাঁকা করে বল দিচ্ছ, প্লাস বাম দিকেও সরে যেতে চাবে, হাতের নিচে তো বল দিচ্ছে প্লাস বাম দিকেও সরে যেতে চাবে। যখন তুমি আরও কোণ করে একেবারে সোজাসুজি বরাবর দিবা, যখন বা ডান থেকে বামে এরকম সোজাসুজি বরাবর বল প্রয়োগ করবা, এরকম সোজাসুজি বরাবর বল প্রয়োগ করবা, তখন দেখবা হাতের নিচে আর চাপ প্রয়োগ করবে না, এই বলটা কাটা, হাতের নিচে আর চাপ প্রয়োগ করবে না, তখন তুমি এদিকে ধাক্কা দিচ্ছ, সে এদিকে বরাবর চলে যাবে। যখন তুমি একেবারে উপর থেকে নিচে চাপ দিচ্ছ, তখন সব বল নিচ বরাবর চলে যাচ্ছে, মানে উপর থেকে যখন নিচে চাপ দিচ্ছে সব বল নিচ বরাবর চলে যাচ্ছে। যখন তুমি একটু বাঁকা করে দিলা, তখন কি হলো? তখন কিছু বল নিচে চলে যাবে, মানে তোমার হাতে নিচের দিকে এই ইটের বলটা আঘাত করার মতো একটা ব্যথা পাবা এবং সে এই বাম দিকে সরার চেষ্টা করবে। তার মানে যখন তুমি কোনাকুনি করে একটা বল দিলা, তখন সেটা দুই ভাগে ভাগ হয়ে গেল। যখন তুমি কোনাকুনি করে একটা বল দিলা, সেটা দুই ভাগে কি হয়ে গেল? ভাগ হয়ে গেল। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা তোমার হাতের উপরে যে কোনো কিছু নিয়ে এরকম যখন কোনাকুনি বল দিলা, সে তোমার হাতের উপর তো চাপ প্রয়োগ করবে, প্লাস সে এই দিক বরাবর চলে যাওয়ার চেষ্টা করবে। যদি তুমি এই দিকে এই কোনাকুনি বরাবর বল প্রয়োগ দাও, এই দিক থেকে যদি কোনাকুনি বরাবর বল প্রয়োগ করো, তাহলে সেই নিচে তোমার হাতের উপর চাপ প্রয়োগ করবে, প্লাস এইদিকে মানে এই দিক বরাবর চলে যাওয়ার চেষ্টা করবে, এই দিক বরাবর চলে যাওয়ার চেষ্টা করবে, মানে সরে যাওয়ার চেষ্টা করবে। তার মানে কি, এই যে বলটা, এই বলটা দুইটা ভাগে ভাগ হয়ে গেল, একটা এই দিক বরাবর, একটা নিচ বরাবর। এই বল হচ্ছে কি ভেক্টর রাশি। বল কি? বল হচ্ছে ভেক্টর রাশি। বল ভেক্টর রাশি, তার মানে এই ভেক্টর রাশিটা দুইটা ভাগে ভাগ হয়ে গেল, তো এটাকেই হচ্ছে ভেক্টরের উপাংশ বলে।
ভেক্টরের উপাংশ বলে। এই যে একটা ভেক্টর এরকম যে বাঁকা করে থাকে, বাঁকা করে থাকলে এর দুইটা উপাংশ থাকবে। একটা হচ্ছে তার সাথে 90 ডিগ্রি করে হচ্ছে দুইটা উপাংশ থাকবে। ওই যে যেমন পি একটা যদি ভেক্টর হয়, এই কিউ একটা ভেক্টর হয়, তার লব্ধি যেরকম এই মাঝ বরাবর বা কোনো একটা দিকে মাঝ দিয়ে কোনো একটা দিকে যাবে, তাই না? মনে করো এই যে পি একটা ভেক্টর যদি হয় এবং কিউ একটা ভেক্টর হয়, তাহলে তার মাঝ বরাবর কি কোথাও একটা লব্ধি ভেক্টর আর যাবে। তো সেইটাই এখন মনে করো এই পি আর কিউ দেওয়া নাই, শুধু আর দেওয়া আছে। তো আমরা কি দেখলাম, যদি আমরা কোনাকুনি করে কোনো বল দিই কিছুকে, তাহলে সেটাও দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। এই দুইটা ভাগে ভাগ হয়ে যাওয়াকেই বলা হচ্ছে উপাংশে বিভাজন। তাহলে এরকম যদি থাকে, তাহলে এটার দুইটা ভাগ কোন দিকে হবে? এইটার সাথে 90 ডিগ্রি বরাবর দুইটা হবে বাইরের দিকে। যেহেতু এটা বাইরের দিকে তীর চিহ্ন, এটাও বাইরের দিকে তীর চিহ্ন। যদি একটা বল এরকম থাকতো, এরকম কোনাকুনি, মনে করো এই যে একটা তল, মনে করো এই যে একটা মাটির তল, তাহলে একটা বল এরকম কোনাকুনি করে পড়ছে, এরকম কোনাকুনি করে মাটির তলের উপর আমি একটা বল দিছি। তাহলে এটা দুইটা ভাগে তো ভাগ হয়ে যাবে, বুঝতে পারছিস? একটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, আর দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল থাকবে কত? 90 ডিগ্রি। তাহলে এটা কোন দুইটা ভাগে ভাগ হয়ে যাবে? এই পয়েন্টে এই দিক বরাবর এবং এই দিক বরাবর। কারণ কি এরকম দুইটা ভাগে ভাগ হয়ে যাবে? কি এটা আরো কিভাবে বোঝা যায়? মনে করি এই যে যে ভেক্টরটা, এই ভেক্টরটাকে আমরা উঠিয়ে কি এই বরাবর আনতে পারি। তাহলে কি হলো, একটা যদি পি ধরি, একটা যদি কিউ ধরি, তাহলে একটা আর, তাহলে ওই পি কিউ আর এর ওই সূত্রের মতো হয়ে যাচ্ছে, তাই না? তো ভেক্টর হচ্ছে এরকম বিভাজন হয়ে যায়, ভেক্টর এরকম হচ্ছে বিভাজন হয়ে যায়। এগুলো হচ্ছে উপাংশে বিভাজন বলে, উপাংশে বিভাজন বলে। তো এখন মনে করো এই যে একটা ভেক্টর আছে এফ, তো এইটা এই দিক বরাবর এবং এই দিক বরাবর দুইটা উপাংশ থাকবে। এই এই যে ভেক্টর মানে এটা হচ্ছে এইটার ভেক্টর, এই এফ এর এই দিক বরাবর একটা উপাংশ থাকবে, মানে একটা অংশ। এই যে বল, এই বলের কিছু অংশ এই দিক বরাবর কাজ করবে, কিছু অংশ এই দিক বরাবর কাজ করবে, ঠিক আছে? তো এখন এই দিক বরাবর উপাংশ কত, এই দিক বরাবর উপাংশ কত? এই কোণটা যদি থিটা হয়, মনে করো এই কোণটা থিটা, তাহলে এই দিক বরাবর উপাংশ, এই দিক বরাবর উপাংশ কি হবে? এখন মনে করো এইখান থেকে আমি এরকম লাইন যুক্ত করে দিলাম। এফ বল, এফ বল হচ্ছে কি এই ত্রিভুজের তাহলে কি অতিভুজ। থিটা আমাদের লাগবে কি ডান দিক বরাবর বল, মানে কি এইটা লাগবে। ডান দিক বরাবর উপাংশ কোনটা? এইটা। এটা হচ্ছে কি ভূমি, ভূমি। তাহলে কি কস থিটা যদি কি চিন্তা করি, কস সাইন লম্বতে কসলো ভুল অঙ্ক, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ এফ। তাহলে ভূমি কি হবে? এফ কস থিটা, এফ কস থিটা ইকুয়াল টু কি ভূমি হবে, এফ কস থিটা ইকুয়াল টু কি হবে? ভূমি হবে। তার মানে কি এই যে এফ, এফ কার সাথে থিটা করে আছে? এই যে ভূমির সাথে থিটা করে আছে, যার সাথে থিটা, সেই উপাংশটা যদি আমরা বের করতে চাই, তাহলে সেটা কি হচ্ছে? কস থিটা হয়ে যাচ্ছে, এই যে কস থিটা। তাহলে এটা কি এফ কস থিটা, এফ কস থিটা। আশা করি উপাংশ বিভাজনটা অনেক ভেঙে বুঝাইলাম, আশা করি এটা বুঝতে পারছো। এটা হচ্ছে এফ কস থিটা, তার মানে যার সাথে কোণ সেই দিক বরাবর যেই উপাংশ সেটা হচ্ছে এফ কস থিটা। এখন এই উপরের দিকেও তো একটা উপাংশ আছে, এই উপাংশের মান কত হবে? এফ সাইন থিটা, এফ সাইন থিটা। আর এই থিটা কিন্তু এই জায়গার থিটা, মনে করে না এই থিটা আবার এই থিটা, এই থিটা কিন্তু এই থিটা না, ঠিক আছে? তাহলে যার দিকে কোণ, যার সাথে কোণ, তার সাথে উপাংশ হচ্ছে এফ কস থিটা। এমন না যে সবসময় ভূমির সাথেই থাকতে হবে। যদি এরকম থাকে এফ, কোণটা হচ্ছে এই যে থিটা, থিটা যদি এরকম থাকে, তাহলে কি, তাহলে এই দিক বরাবর যেটা সেটা হবে এফ কস থিটা, আর এই দিক বরাবর যেটা সেটা হবে কি এফ সাইন থিটা, ঠিক আছে? তা যার সাথে কোণ সেই দিক বরাবর যে উপাংশ সেটা হচ্ছে এফ কস থিটা। এর মানে কি এই এফ বলটাকে যদি আমি এরকম কোনাকুনি ভাবে প্রয়োগ করি, তার কিছু এই উপরের দিক বরাবর কাজ করবে, কিছু এই দিক বরাবর কাজ করবে। এই যে বললাম হাতের উপরে যদি একটা ইটের টুকরা বা কিছু রেখে যদি কোনাকুনি ভাবে বল প্রয়োগ দেয়, এই ইটের টুকরাটা সামনের দিকেও আগানোর চেষ্টা করবে বা সামনের দিকে আগাবে, এবং প্লাস তোমার নিচের দিকেও তোমার শরীরের উপরও কি করবে? বল প্রয়োগ করবে। আশা করি তোমরা এই উপাংশ বিভাজনটা বুঝতে পারছো।
তো এখন হচ্ছে একাধিক ভেক্টরের লব্ধি বের করা আমরা দেখব। একাধিক ভেক্টরের লব্ধি বের করা, একাধিক ভেক্টরের লব্ধি বের করা, এই জিনিসটা হচ্ছে আমরা এখন দেখব। যে এতক্ষণ এতগুলো লেকচারে আমরা দুইটা ভেক্টরের লব্ধি কিভাবে বের করে সেটা দেখছি। দুইটা ভেক্টরের লব্ধি, দুইটা ভেক্টরের লব্ধি বলতে কি, একটা পয়েন্টে এদিকে একটা ভেক্টর কাজ করতেছে, এদিকে একটা ভেক্টর কাজ করতেছে, এদিকে পি এদিকে কিউ। তাহলে সেক্ষেত্রে এই দুইটার মিলিত ফলে এই জায়গার যে পয়েন্টের যে বস্তুটা সে মাঝে মাঝে কোনো একটা বরাবর চলে যাবে, সেটা যদি আর হয়, এই আরটা হচ্ছে এই দুইটা ফলের যে লব্ধি, সেই দুইটা দুইটা বলের লব্ধি আমরা বের করতে পারছি। আর ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এটা হচ্ছে দুইটার আমরা বের করতে পারছি। কিন্তু এইগুলো যদি দুইটা না থাকে, একটা পয়েন্টের উপরে তো অনেকগুলো ভেক্টর কাজ করতে পারে, তাই না? অনেকগুলো ভেক্টর কাজ করতে পারে। যেমন মনে করো এইখানে একটা ইট আছে, তো ইট ইটকে কেউ এদিকে টানতে পারে, কেউ এদিক বরাবর টানতে পারে, কেউ এদিক বরাবর টানতে পারে, কেউ এদিক বরাবর টানতে পারে। তার মানে কি F1, F2, F3, F4 এরকম অনেক দিক বরাবর টানতে পারে। এরকম অনেক দিকে টানার ফলে এই বস্তুটা কি একদিকেই তো ত্বরণ প্রাপ্ত হবে, তাই না? কারণ কি, আমরা সামেশন অফ F ইকুয়াল টু এম এ, এটা আমরা জানি। নিউটনিয়ান বলবিদ্যা যখন পড়াবো তখন এটা আরো বিস্তারিত। সামেশন অফ এফ, সব দিকের ক্রিয়ার ফলে বস্তুটা যে কোনো একটা দিকেই ত্বরণ প্রাপ্ত হবে, তাই না? এখন এই সবগুলো বলের ক্রিয়া ফলে বস্তুটা কোন দিকে যাবে, তার লব্ধি বলটা কোন দিকে হবে সেটা আমাদের বের করতে হবে। এতগুলো এরকম অনেকগুলো বল থাকলে তার ক্রিয়াটা কোন দিকে হবে সেটা আমাদের বের করতে হবে। তাই একাধিক বলের ফলে ভেক্টরের লব্ধিটা কিভাবে বের করে সেটা হচ্ছে আমরা এখন দেখব। তো চলো আমরা সেটা এখন দেখি। এখানে দেখো যে দুইয়ের অধিক একাধিক ভেক্টর এর লব্ধি ও লব্ধির দিক নির্ণয়। তো এখন এইখানে দেখো তোমাদের কোন কালি দিয়ে দেখায়, এই সবুজ কালিটা দিয়ে, হলুদ কালিটা দিয়ে দেখায়, এটা দিয়ে দেখায়। তো এইখানে একটা বস্তুর উপরে কি কি বল প্রয়োগ করতেছে, এইখানে দেখো পিয়ন বল। পিয়ন বলের ডিরেকশন কোন দিকে, এইদিকে পিয়ন বল। এটার উপরে আরেকটা বল P2 বল, P3 বল, আরেকটা হচ্ছে পিএন, মানে এরকম P1, P2, P3 এরকম করে এন সংখ্যক বল কাজ করতেছে এই বস্তুটার উপর। মনে করো এন সংখ্যক বল কাজ করতেছে। এখন এন সংখ্যক বল এই বস্তুটাকে যদি এরকম বিভিন্ন দিক থেকে বিভিন্ন বল যদি কাজ করে এবং তাদের অ্যাঙ্গেল কত, এক্স অক্ষর সাথে এই যে P1 বলটা এক্স অক্ষের সাথে θ1 কোণ উৎপন্ন করে, P1 বলটা এক্স অক্ষের সাথে θ1 উৎপন্ন করে, P2 বলটা এক্স অক্ষের সাথে কত θ2 কোণ উৎপন্ন করে, P3 θ3 কোণ উৎপন্ন করে, এরকম P4, P5, P6 এরকম অনেকগুলো অসংখ্য বল এক্স অক্ষের সাথে এক একটা কোণ উৎপন্ন করে, এরকম দেওয়া আছে। এখন এই বস্তুটাকে এত দিকে টানার ফলে বস্তুটা তো যে কোনো একটা দিকেই ত্বরণ প্রাপ্ত হবে, একটা দিকেই যাবে, তাই না? তো বস্তুর এত দিকে ভেক্টরের ফলে সেই একটা দিকে লব্ধি ভেক্টর প্রাপ্ত হবে। তো সেটা আমরা ধরি এই যে আর এই দিকে সে লব্ধি প্রাপ্ত হচ্ছে। তো এখন এই আর এর মানটা আমাদের বের করতে হবে, আর এর মানটা আমাদের বের করতে হবে। এখন এটা আমরা কিভাবে বের করব? তো আর এর মান আমরা কিভাবে বের করছিলাম, একটা ভেক্টর যদি এরকম পি থাকে আর একটা ভেক্টর যদি এরকম কিউ থাকে, তাহলে ভেক্টরের লব্ধি কি হয়, আর হয়, তাই না? এটাই তো আমরা জানি। তাহলে আমাদের এই প্রত্যেকটা ভেক্টরকে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যেভাবে পারি আমরা এরকম দুইটা ভেক্টরে নিয়ে আসবো। একটা হচ্ছে এরকম একটা ভেক্টরে নিয়ে আসবো, আর একটা এই কিউর মতো একটা ভেক্টরে নিয়ে আসবো। সবকটা এরকম দুইটা ভেক্টরে নিয়ে আসবো। এখন এই কিভাবে কি করব আমরা, এখন আমরা উপাংশ নেব। উপাংশ আমরা এক্স অক্ষ বরাবর উপাংশ নেব। আমরা মনে করো এরকম ওয়াই ধরলাম, এটা হচ্ছে কি এক্স, এটা হচ্ছে ওয়াই। তো এটা যদি আমরা পি ধরবো, এটাকে কিউ ধরবো, আর এই মাঝখানে কোনো দিক দিয়ে আর। তাহলে আমি প্রত্যেকটা বলের এক্স অক্ষ বরাবর উপাংশ নেব এবং প্রত্যেকটা বলের ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিয়ে যোগ করব। এই যে P1, P2, P3 এই যে বল, এই বলের এক্স অক্ষ বরাবর উপাংশ থাকবে। যেমন তোমাদের আঁকায় এটা হচ্ছে এক্স অক্ষ, মনে করো এটার P1 বলটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করতেছে, θ1 কোণ উৎপন্ন করতেছে, θ1 কোণ উৎপন্ন করতেছে। θ1 কোণ যদি উৎপন্ন করে তাহলে P1 এর এক্স অক্ষ বরাবর উপাংশ কত,
p1 cos থিটা 1, p1 এর y অক্ষ বরাবর উপাংশ কত? যার সাথে কোণ তার যদি cos থিটা হয় আর তার y অক্ষ বরাবর উপাংশ কত? p1 sin থিটা 1। তো যখনই p1টা এরকম লিখলাম তাহলে তখন কি আর p1 বলটা থাকবে? p1টাকে ভাঙাই আমরা দুইটা বল লিখছি, তখন কিন্তু আর p1 বলটা থাকতেছে না। তাহলে p1 বলটা তখন বাদ, তখন x অক্ষ বরাবর একটা বল কাজ করতেছে, y অক্ষ বরাবর আরেকটা বল কাজ করতেছে। ঠিক আছে, তো আবার মনে করে p2 বল, p2 বল x অক্ষের সাথে থিটা 2 উৎপন্ন করে, থিটা 2 উৎপন্ন করে। তাহলে এইটার আবার x অক্ষ বরাবর আমরা একটা উপাংশ পাবো, y অক্ষ বরাবর উপাংশ থাকবো। তো p2 এর x অক্ষ বরাবর উপাংশ কত হবে? p2 cos থিটা 2, তাই না? p2 cos থিটা 2। আর p2 এর y অক্ষ বরাবর উপাংশ কত হবে? p2 sin থিটা 2। যখন আমরা এই বলটাকে ভাঙায় এর উপাংশ লিখলাম দুইটা বল, তাহলে তো তখন আর এই বলটা তো আর কাজ করতেছে না, তাই না? তাহলে এই বলটা এখন বাদ। তাহলে কি এক্স অক্ষ বরাবর y অক্ষ বরাবর এই যে দুইটা বল কাজ করতেছে, এক্স অক্ষ বরাবর দুইটা বল কাজ করতেছে। এখন এই দুইটা যোগ করে আমরা একটা বল মনে করো মান পেলাম 10, আর এই দুইটা যোগ করে আমরা মান পেলাম 20। তাহলে কি হলো? y অক্ষ বরাবর একটা 10 কাজ করতেছে আর একটা এক্স অক্ষ বরাবর 20 কাজ করতেছে। তাহলে আমরা ইজিলি এখন লব্ধি বের করতে পারবো। আর কিভাবে বের করতে পারবো লব্ধি? আর এই যে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার 20 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 2 পি কিউ, এই দুইটার মধ্যবর্তী কোণ কত আমাদের? 90 ডিগ্রি। 2 পি কিউ কস 90 ডিগ্রি। ঠিক আছে, আমরা তো ইজিলি বের করতে পারবো। এর জন্যই প্রত্যেকটাকে আমার এই যে এই যে চিত্র, এই চিত্রে যে p1 p2 pq p4 এই যা যা কিছু আছে, এই সব কিছুকে আমরা দুইটা অক্ষ বরাবর উপাংশ নেব। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। দুইটা অক্ষ বরাবর যদি উপাংশ নিই, তারপরে এই উপাংশগুলোকে যোগ করে দিলেই আমরা এরকম আলাদা আলাদা ভেক্টর পেয়ে যাব। তারপরে আমরা ইজিলি বের করতে পারবো, তাই না? এই যে p1, এটা মনে করো p1, এটার এক্স অক্ষ বরাবর উপাংশ বের করলে এটা থাকতেছে না, এটা চলে যাচ্ছে। p2 এর এক্স অক্ষ বরাবর উপাংশ বের করলে থাকতেছে না, সব চলে যাচ্ছে। এরকম প্রত্যেকটা বলের এক্স অক্ষ এবং y অক্ষ বরাবর আমরা যদি উপাংশ বের করব, বের করার পর সবগুলো যোগ করব, যোগ করলে y অক্ষ বরাবর y অক্ষ বরাবর যোগ করলে y অক্ষ বরাবর একটা মান পাবো, এক্স অক্ষ বরাবর যোগ করলে একটা মান পাবো। দুইটা মান পেলে আমরা লব্ধি কিন্তু সহজেই বের করতে পারবো। তাই আমাদের টার্গেট এত এত বলকে আমরা দুইটা দিক বরাবর দুইটা মানে ভাগ করব। বুঝতে পারছো? তো এখানে দেখো এখানে কি করা আছে, এখানে সব আমি মুছে দিই। তো এটা এখানে আছে সেটাই করা হয়েছে। তো আমরা এখন কি করব, সবগুলো বলের এক্স অক্ষ বরাবর উপাংশ নেব এবং সবগুলো বলের ওয়াই অক্ষ বরাবর আমরা উপাংশ নিব। এখন p1 এর এক্স অক্ষ বরাবর উপাংশকে আমরা আর এক্স ধরলাম এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশের নাম আমরা আর ওয়াই ধরলাম। ঠিক আছে, এখন এক্স অক্ষ বরাবর p1 এর উপাংশ কত? p1 cos থিটা 1। এক্স অক্ষ বরাবর p2 এর কত? এই যে এক্স এর সাথে কত কোণ? থিটা 2 কোণ। তো এরকম p2 cos থিটা 2। ঠিক আছে, এরকম করতে করতে যতগুলো থাকবে p3 cos থিটা 3, এরকম এক্স অক্ষ বরাবর সবগুলোর যোগ করছি আমরা। ঠিক আছে, যোগ করার ফলে মানে এক্স অক্ষ বরাবর আমরা একটা বল পাবো, একটা বল পাইছি, সেই বলটার নাম দিছি কি? আর এক্স। এবার ওয়াই অক্ষ বরাবর সবগুলোর ওয়াই অক্ষ বরাবর p1 এর ওয়াই অক্ষ বরাবর কি হবে? p1 sin থিটা 1, একটু আগে দেখালাম। তাহলে p2 এর কি হবে? p2 এই যে p2 এক্স অক্ষর সাথে থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে এইটার এই দিক বরাবর উপাংশ কত হবে? p2 sin থিটা 2। উপাংশ কিভাবে বিভাজন করে বুঝাইলাম। তাহলে সবগুলোর ওয়াই অক্ষ বরাবর একটা বল নিলাম, সেটাকে আমরা কি দিচ্ছি? আর ওয়াই, এই যে আর ওয়াই। ঠিক আছে, এখন সবগুলো যোগ করছি আমরা। তাহলে সিম্পল কি হয়েছে? একটা এক্স অক্ষ বরাবর আর এক্স বল কাজ করতেছে আর একটা ওয়াই অক্ষ বরাবর আর ওয়াই বল কাজ করতেছে। একটা একটা এক্স অক্ষ বরাবর আর এক্স বল কাজ করতেছে আর একটা ওয়াই অক্ষ বরাবর কি? আর ওয়াই বল কাজ করতেছে। এখন আমাদের এরকম যদি দুইটা বল থাকে তাহলে এটার লব্ধি এই ভিতর মাঝখান দিয়ে মনে করো আর গেছে, লব্ধি আমরা কিভাবে বের করব? সূত্র দিয়ে বের করব। আমরা যে লব্ধি নির্ণয়ের সূত্র জানি, সেই সূত্র দিয়ে কি বের করব? কিভাবে বের করব? লব্ধি নির্ণয়ের সূত্র কি জানি? আর ইকুয়াল টু দুইটা বলের রুট ওভার থাকবে দুইটা বলের স্কোয়ার, আর এক্স স্কোয়ার মানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার যে সূত্র, আর ওয়াই স্কোয়ার প্লাস
2pq cos আলফা, কিন্তু দুইটার এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর যদি উপাংশ নেই তাহলে দুইটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে cos 90 কি বসবে? cos 90 মান 0, অট্টক বাদ। তাহলে লব্ধি কি আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার, এই যে দেখো সূত্র, লব্ধি আর ইকুয়াল টু রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। এক্স অক্ষ বরাবর সবগুলো বলকে বলের উপাংশ নিয়ে যোগ, সবগুলো বলের এক্স অক্ষ বরাবর উপাংশ নিয়ে যোগ করলে আমরা আর এক্স পাবো, আর সবগুলো বলকে ওয়াই অক্ষ বরাবর নিয়ে আর ওয়াই পাবো। তারপরে এই দুইটার উপরে রুট ওভার স্কোয়ার করে দিলেই আমরা কি পাবো? আমরা আমাদের এতগুলো বল দ্বারা যে লব্ধিটা সেই লব্ধিটা পাবো। আর লব্ধির দিক, লব্ধির দিকের সূত্র কি হবে? লব্ধির দিক এই যে দেখো, লব্ধির দিকের চিত্রটা আমি একটু দেখাই দিচ্ছি। এখন সবগুলো বল মিলে আমরা কি পেলাম? আর এক্স, এক্স অক্ষ বরাবর একটা পাইলাম, আর একটা কি পেলাম? আর ওয়াই, আর ওয়াই বরাবর পেলাম। তাহলে লব্ধির দিক, তাহলে থিটা, এই থিটা এইটা হচ্ছে থিটা, তাহলে থিটাটা কি হবে? ট্যান থিটা, ট্যান থিটা টানলো লম্ব আর ওয়াই, লম্ব ভুলে আর এক্স, তাহলে থিটা ইকাল টু কী হবে? থিটা ইকাল টু ট্যান ইনভার্স আর ওয়াই বাই আর এক্স, এই যে থিটা ইকাল টু ট্যান ইনভার্স আর ওয়াই বাই আর এক্স। তো এরকম একাধিক ভেক্টর থাকলে এভাবে তার লব্ধি বের করতে হবে, এভাবে তার কোণটা বের করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো এই ক্লাসটা তোমরা আবার একটু কষ্ট করে দেখবা, তাহলে আশা করি বুঝতে পারবা। আর যদি তোমাদের কোনো টপিকের সমস্যা হয় বা তোমরা চাও যে অন্য কোনো টপিকের উপর বা এইভাবে এইভাবে ভিডিও ছাড়বো বা এইভাবে এইভাবে ভিডিও করব, তাও কমেন্টে বলতে পারো। তো এখন আমরা এই রিলেটেড একটা ম্যাথ দেখব, একাধিক ভেক্টরের উপর আমরা একটা ম্যাথ দেখব। এইখানে দেখো কি বলছে, কোনো স্থান থেকে একটি গাড়ি 60 ডিগ্রি উত্তর পশ্চিম দিকে 300 মিটার যাওয়ার পর 30 ডিগ্রি উত্তর পূর্ব দিকে 200 মিটার যায় এবং সবশেষে পূর্ব দিকে 150 মিটার যায়, তার মোট সরণ কত? তার মোট সরণ কত, এটা আমাদের চাইছে। এখন দেখো প্রথমে আমরা কি কি আঁকায় নিছি? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এটা হচ্ছে আমরা আঁকায় নিছি, বুঝতে পারছো? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এটা আমরা প্রথমে আঁকায় নিছি। তো প্রশ্ন অনুযায়ী বলছে কি উত্তর পশ্চিম, এই যে উত্তর আর এই যে হচ্ছে পশ্চিম, উত্তর পশ্চিম দিকে 300 মিটার যায়, এইখান থেকে এতটুক সে কত? 300 মিটার, এখান থেকে এতটুক তার কত? 300 মিটার গেছে। গাড়ি 60 ডিগ্রি করে উত্তর পশ্চিম দিকে, উত্তর এবং পশ্চিম দিকে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি কোণটা কত? এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, বুঝতে পারছো? যাবার পরে 30 ডিগ্রি উত্তর পূর্ব দিকে গেছে, 30 ডিগ্রি উত্তর পূর্ব দিকে, এই যে উত্তর এই যে পূর্ব, এটা 30 ডিগ্রি গেছে, এইখান থেকে এতটুক এতটুক, এই যে 30 ডিগ্রি করে উত্তর পূর্ব দিকে গেছে কতবার? 200 মিটার। সবশেষে পূর্ব দিকে গেছে 150 মিটার, পূর্ব দিক কই? এই যে এইদিকে কত গেছে? 150 মিটার। মোট সরণ কত হয়েছে তাই আমাদের চাইছে। এরকম এখানে এখানে মোট সরণ চাইছে। এখন দেখো একটা হচ্ছে 150 মিটার এইদিকে, একটা 150 মিটার, 150 মিটার হচ্ছে এক্স অক্ষ বরাবর, একটা 200 মিটার হচ্ছে এই ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ, আবার একটা হচ্ছে 300, এটা হচ্ছে কি ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ। তো এরকম তুমি যদি এক একটা ভেক্টর চিন্তা করো, এই যে এইটা একটা ভেক্টর, এগুলো তো ভেক্টরই তাই না? দিক আছে, এই যে একটা ভেক্টর, এই যে 200, এই যে একটা ভেক্টর, এই যে একটা ভেক্টর, তিনটা ভেক্টর দেওয়া আছে, কোণ দেওয়া আছে, আমাদের লব্ধি চাইছে আর কি, সোজা কথা। মোট কত সরণ হয়েছে তাই না? তাহলে আমাদের এক্স অক্ষ বরাবর উপাংশ নিতে হবে, এক্স অক্ষ বরাবর আর এক্স, প্রত্যেকটার 150-এর এক্স অক্ষ বরাবর যদি উপাংশ নিই, 150 কি এক্স অক্ষের সাথেই আছে, তাহলে এইটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 0 ডিগ্রি, 155 cos 0 ডিগ্রি। এখন এই যে 200টা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে? এই 200টা ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতে হবে, তাহলে এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি, 200 cos 60 ডিগ্রি। তারপরে এই 300টা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, যেহেতু আমরা সবগুলো ধনাত্মক দিক নিচ্ছি, সব ধনাত্মক দিক নিতে হবে। ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে? ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে? ধনাত্মক দিকের সাথে হচ্ছে 150 ডিগ্রি, কারণ এইখানের এতটুকু হচ্ছে 60 ডিগ্রি আর এই ফুলটুকু হচ্ছে 90 ডিগ্রি, 150 ডিগ্রি, তাহলে 300 cos 150, তাহলে সব মিলে অ্যান্সার আসে হচ্ছে -9.81, মানে এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে -9.81। এখন ওয়াই অক্ষ বরাবর উপাংশ 150-এর ওয়াই অক্ষ বরাবর কোণ কত?
ও 150-এর কস 0 ডিগ্রি, তাহলে ও অক্ষ বরাবর হবে কি সাইন 0 ডিগ্রি, তাই না? সব কিছু খালি কজের জায়গা সাইন হবে। সাইন 0, 200 কস 60 ডিগ্রি, 200 সাইন 60 ডিগ্রি, 300 সাইন 150 ডিগ্রি। বুঝতে পারছো? তো এইগুলো করার পরে তাহলে আমাদের মান আসবে 323। তাহলে এক্স অক্ষ বরাবর এত, ও অক্ষ বরাবর এত, তাহলে লব্ধি কত আর আর হচ্ছে কত, লব্ধি কত, লব্ধি আর ইকুয়াল টু আর এক্স রুট ওভার আর স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার, এইটা হচ্ছে লব্ধি। আর কোন থিটা কত, থিটা হচ্ছে এইটা, থিটা আমরা লিখছি, এটা হচ্ছে কি থিটা লিখছি। বুঝতে পারছো? থিটা হচ্ছে কত কোণ, এইটাই হচ্ছে আমরা বের করছি। তো এই হচ্ছে একাধিক ভেক্টরের লব্ধি। তো একাধিক ভেক্টরের লব্ধি তোমাদের এত কিছু কেন পড়াচ্ছি, কারণ বোর্ডে কিন্তু এই রিলেটেড ম্যাথ আসছিল, একাধিক ভেক্টরের লব্ধি বের করার ম্যাথ আসছিল বলে আমি তোমাদের পড়াচ্ছি। তো চলো এখন এই পরবর্তী টপিকে আমরা চলে যাই। আচ্ছা, ভেক্টরের আমরা হচ্ছে দিক নির্ণয়ের জন্য একটা জিনিস দেখব। মনে করো এই যে একটা বোতল, ঠিক আছে, এটা কি একটা বোতল। তো এই বোতলের এই যে সিপির উপরে আমি দেখো একটা পেপার লাগাইছি, সেই পেপারে কি লেখা, পেপারে এ আর বি লেখা। এখন এ ক্রস বি, তার মানে কি আমি এন্টি ক্লক, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘুরাই তাহলে এর ডান হস্ত রুল অনুযায়ী কি আমি যেদিকে ঘোরাবো তার সাথে এই বুড়ো আঙ্গুল যেদিক সেদিক বরাবর দিক হবে, তাই না? এখন এইটা কীভাবে হয়, এখন এই সিপিটাকে এই যে এ ক্রস বি আমি এইদিকে ঘুরাই, এইদিকে যদি ঘুরাই তাহলে এটা উপরের সিপিটা দেখবো উপরের দিকে উঠে চলে আসতেছে, এবং ঘোরায় আস্তে আস্তে কি উপরের দিকে উঠে যাচ্ছে। তার মানে কি আমি এ ক্রস বি এরকম এন্টি ক্লকওয়াইজ যদি ঘোরাচ্ছি, সেহেতু উপরের দিকে কি হয়ে যাচ্ছে, উপরের দিকে তার ডিরেকশন। যখন আমি যে এ ক্রস বি এরকম এন্টি ক্লকওয়াইজ ঘোরাইলে উপরের দিকে, যদি আমরা ক্লকওয়াইজ এরকম যদি ক্লকওয়াইজ যদি ঘোরাই এন্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি উপরের দিকে, যদি আমরা ক্লকওয়াইজ ঘোরাই সবসময় ডান হস্ত রুল, দেখো বাম হস্ত রুল কিন্তু হবে না, বাম হস্ত যদি আমরা ক্লকওয়াইজ ঘোরাই তাহলে উপরের দিকে হয়, কিন্তু বাম হস্ত রুল না, কিন্তু ডান হস্ত রুল। তাহলে ডান হস্ত যদি আমরা এন্টি ক্লক ঘোরাই তাহলে কি ডান হাতটা এরকম নিচে ধরতে হবে আর কি, মানে কি ডান হাতটা এইভাবে ধরতে হবে, এইভাবে যদি আমি ডান হস্ত এরকম যদি উল্টা ঘোরাই তাহলে কি দিক নিচের দিকে হয়। ডান হাতটা খেয়াল করি, এটা হচ্ছে আমার ডান হাতটা খেয়াল করেন, যদি এরকম ঘোরাই তাহলে নিচের দিকে হবে। তো এটা একটা দেখো, এই যে এ ক্রস বি আমি যদি যখনই এদিকে ঘোরাবো দিকটা কোন দিকে হবে, উপরের দিকে, আর যখনই এরকম ঘোরাবো দিকটা কোন দিকে, নিচের দিকে। সিবিটা দেখো নিচের দিকে আটকে যাচ্ছে, তাহলে এ ক্রস বি ক্রসগুলো আমি এন্টি ক্লকওয়াইজ যেদিকে ঘোরাবো তার সাথে এই বুড়ো আঙ্গুল যেদিকে সেদিকেই দিক হবে। এই দিকটা দেখানোর জন্যই তোমাদের আমি এটা বললাম। এদিকে যদি ঘোরায় দেখো আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে, তো এটাই হচ্ছে এ ক্রস বি এর দিক। ডান হস্ত রুল অনুযায়ী এটা বের করতে হয়। বুঝতে পারছো? ভেক্টরের দিকটা আমরা দেখলাম, ক্রস গুণনের দিকটা কিভাবে হয় সেটা আমরা দেখলাম। এখন ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত, ভেক্টর সমতলীয়। তো ক্রস গুণনের দিক যেহেতু দেখছি, তাও আরেকটু দেখাই। মনে করো এই যে একটা ভেক্টর, ঠিক আছে, এই যে এইখানে এই জিনিসটা দেখো যে এই জায়গায় কি হয়েছে, এই জায়গায় এ এবং বি যেই তলে আছে, সেই তলের লম্ব বরাবর হচ্ছে দিক হবে, তাই না? তাহলে এ আর বি ক্রস গুণন করে আমরা যেই দিকটা পাবো সেটা হচ্ছে লম্ব বরাবর, মানে এ আর বি এর ক্রস গুণনের দিক হবে লম্ব। তার মানে তার সাথে আরেকটা যদি আমরা ডট গুণন করি তাহলে যদি 0 হয়, তার মানে কি এখান থেকে একটা জিনিস দেখো, ক্রস গুণন করলে দিক লম্ব হয়, এটা তো বুঝতে পারছো। ক্রস গুণন করলে কি দিক হচ্ছে লম্ব বরাবর হয়। এখন তারপরে তোমাদের দেখাই, এখন তার মানে কি, মনে করো আমাদের তিনটা ভেক্টর, একটা ভেক্টর এ বরাবর, একটা ভেক্টর এই যে এই যে বি, এই দুইটা একই তলে। মনে করো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে ইসের তল, এটা হচ্ছে খাতার যেই তলটা সেই তলটা। বুঝতে পারছো? খাতার যেই তল সেই তলটা। এখন এই তলের উপরে দুইটা ভেক্টর আছে, এই যে একটা ভেক্টর, এই যে একটা ভেক্টর, এই যে এ ভেক্টর এবং এই যে হচ্ছে বি ভেক্টর। এই যে এ ভেক্টর, এই যে বি ভেক্টর খাতার তলের সাথে আছে, তার সাথে আরেকটা ভেক্টর সি আছে। এখন এই দুইটা যদি আমরা ক্রস করি তাহলে কি দিকটা কি উপরের দিক বরাবর পাবো,
এই খাতা থেকে বাইরে একেবারে উপরের দিক বরাবর। এই যে এই চিত্রতে দেখাচ্ছি যে একেবারে উপরের দিক বরাবর, এই যে হাতের আঙ্গুলটা দেখো একেবারে উপরের দিকে বরাবর, ঠিক আছে। তার মানে দুইটা ভেক্টরের ক্রস গুণন করে আমরা এটা পেলাম। এখন এইটার সাথে এখন যদি তিনটা ভেক্টর সমতলে থাকে, এ বি এবং আরেকটা ভেক্টর মনে করো সি ভেক্টর, সি ভেক্টর যদি এই খাতার একই তলে থাকে তাহলে কি হবে? প্রথমে এ আর বি, এ ক্রস বি আমরা করলাম, এ ক্রস বি করলাম, তাই না? এ ক্রস বি আমরা করলাম। এখন এইটার সাথে যদি আরেকটা ডট করি, এ ক্রস বি, এটার সাথে যদি আমরা সি এর ডট করি তাহলে কি হবে? ডট গুণফল যদি শূন্য হয় এর মানে কি? ডট গুণফল কখন শূন্য হবে? আলফা ইকুয়াল টু 90 ডিগ্রিতে, আলফা ইকুয়াল টু 90 ডিগ্রিতে। এর মানে কি তিনটা ভেক্টর এ বি সি, তিনটা ভেক্টর যদি সমতলে থাকে সেক্ষেত্রে আমাদের কি দুইটা ভেক্টরের ক্রস গুণন করতে হবে। ক্রস গুণন করে আমরা কি লম্ব পাইলাম, তার দিকটা পেলাম লম্ব। এখন আরেকটা ভেক্টর যদি একই তলে থাকে তার মানে কি এই সি ভেক্টর আর এ ক্রস বি, এইটা হচ্ছে কি এ ক্রস বি না, এইটা হচ্ছে কি এ ক্রস বি ভেক্টর। এই যে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে কি এ ক্রস বি, এ ক্রস বি। এই ভেক্টর এর সাথে সি ভেক্টরের কোণ কত হইতে হবে? 90 ডিগ্রি। যদি হয় তাহলেই এ বি সি হচ্ছে একই সমতলে অবস্থিত, একই সমতলে অবস্থিত, তাই না? তার মানে কি? তার মানে হচ্ছে এ ক্রস বি, যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণন যদি করি, এ ক্রস বি, এ বি সি তিনটাই একই সমতলে আছে। কিন্তু এটা আমরা কীভাবে প্রমাণ করব? এখন এ আর বি যে কোনো দুইটার আমরা ক্রস গুণন করব। ক্রস গুণন বলে এই যে লম্ব দিক বরাবর আমরা কি পেলাম? লম্ব দিক বরাবর তার দিকটা পেলাম। এখন সি ভেক্টরটা যদি এ বি সি এই একই তলে, যে খাতার যে তলটা আছে সেই তলে যদি থাকে তাহলে কি অবশ্যই এ ক্রস বি এই ভেক্টরটার সাথে এই সি ভেক্টরের ডট গুণ করলে আমাদের জিরো হবে, কারণ যেহেতু 90 ডিগ্রি, 90 ডিগ্রি না, জিরো হবে। যদি জিরো হয় তাহলে সিটাও কি এ বি সি এই একই তলে অবস্থিত। যদি জিরো না হয় তার মানে কি সি একই তলে অবস্থিত না। জিরো কখন হবে? যখন 90 ডিগ্রি হবে। আর 90 ডিগ্রি হওয়া মানে কি এই সি আর এ ক্রস বি 90 ডিগ্রি হবে, তখনই তো জিরো হবে, তাই না? আর 90 ডিগ্রি হওয়া মানে হচ্ছে সিটাও এ বি সি এরা একই তলে অবস্থিত। বুঝতে পারছো? আশা করি এটা বোঝার কথা। মানে দুইটা ভেক্টরের ক্রস গুণন করে আরেকটার সাথে আমরা ডট করব। ডট যদি শূন্য হয় তাহলে তারা একই সমতলে বা একই তলে অবস্থিত। এই ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত। ভেক্টর কি সমতলীয় হওয়ার শর্ত। ভেক্টর সমতলীয় হওয়ার কি শর্ত? ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত হচ্ছে দুইটা ভেক্টরের যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণনের সাথে আরেকটার ডট গুণন করতে হবে। যদি জিরো হয় তাহলে হচ্ছে সেটা, তাহলে তিনটা ভেক্টর হচ্ছে কি একই সমতলে আছে। বুঝতে পারছো? তো সেটাই এখানে লেখা আছে। আশা করি তোমরা বুঝতে পারছো যে এই যে একটা ভেক্টর, এই যে একটা ভেক্টর, এই যে একটা ভেক্টর, তিনটা ভেক্টর একটা তলে, মানে খাতার তিনটা ভেক্টরই একটা নির্দিষ্ট তলের উপর আছে, একটা খাতার পেজের উপরে আছে তিনটা ভেক্টর। তো এখন এই দুইটা ভেক্টরের যদি আমরা ক্রস গুণন করি তাহলে সেটা হচ্ছে কি এরকম লম্ব বরাবর হবে। এখন এই ভেক্টরটা, এটা মনে করো সি ভেক্টর, এই সি ভেক্টরটা যদি একই তলে থাকে তাহলে আমরা কি করতে পারবো? এই দুইটার ক্রস গুণন করে তো আমরা এটা পেলাম, এটা এ, এটা বি, এই দুইটার ক্রস গুণন করছি, তার মানে এই দুইটা মনে করো বাদ, এই দুইটা এখন নাই, এই দুইটা বাদ। এখন কি হলো? এ ক্রস বি, এ ক্রস বি এইটা হলো। এখন এই এ ক্রস বি এর সাথে যদি এই সি 90 ডিগ্রি হয় তাইলেই তো এই সিটাও এই তলের উপরেই আছে। যদি 90 ডিগ্রি এ ক্রস বি এর সাথে এই সিটা ডট গুণন করার ফলে যদি জিরো হয়, ডট গুণন জিরো কখন হবে? যখন থিটা হচ্ছে 90 ডিগ্রি হবে, তাই না? তাহলে ডট গুণন যদি জিরো হয় তাহলে সি আর এ ক্রস বি এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তার মানে সি আর এ ক্রস বি এর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তার মানে সিটা কিসের উপরে আছে? সিটা এই তলের উপরেই আছে, এই যে এই খাতার তলের উপরেই আছে। বুঝতে পারছো? আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এখন আমরা এই ভেক্টর সমতলীয়র একটা ম্যাথ দেখি। ভেক্টর সমতলের ম্যাথের আগে আমরা একটা লম্ব অভিক্ষেপের ম্যাথ দেখব। এখন আমরা 6 নাম্বার ম্যাথটা করব। তো 6 নাম্বার ম্যাথটা এটা হচ্ছে গিয়াস স্যারের বইয়ের ম্যাথ, গিয়াসউদ্দিন স্যারের বইয়ের ম্যাথ। তো এই ম্যাথটাই কি বলছে? পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর। আমাদের বলছে কিউ
এর লম্ব বিক্ষেপ নির্ণয় করো। কিউ এর লম্ব বিক্ষেপ। তো লম্ব বিক্ষেপ যখন পড়াইলাম আজকের লেকচারে, তো লম্ব বিক্ষেপ আমরা প্রথমে কি ডট গুণন থেকে আমাদের বের করতে হবে পি কিউ কস থিটা। তো কার লম্ব বিক্ষেপ? কিউ এর লম্ব বিক্ষেপ, তার মানে কিউ কস থিটা বের করতে হবে। তাহলে পি ডট কিউ, আর এই পিটা এটার নিচে চলে আসবে, ইকুয়াল টু কিউ কস থিটা। তাহলে এখন পি ডট কিউ মানে কি, দুইটার ডট গুণন করতে হবে, পি আর কিউ এর ডট গুণন। তো এখানে দেখো আই আছে, এখানে কি আই আছে? আই নাই। তার মানে এখানে আই এর সহগ কত? জিরো। তাহলে এই দুইয়ের সাথে জিরো গুণ করলে জিরোই হবে, কিছুই হবে না। তো এখানে মাইনাস থ্রি আছে, এখানে আবার ফোর আছে, তাহলে এই দুইটা গুণ হবে। তিন চারে কত? 12, -12, যেহেতু ডট গুণন কোনো আই জে কে আসবে না। আর এখানে কে প্লাস কে, আর এখানে প্লাস 5 কে, তাহলে এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে কত হবে? +5 হবে। আর নিচে পি এর মান বসবে 2 স্কয়ার 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার। এটাই হচ্ছে কি কিউ কস থিটা। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যেটা আসে সেটা হচ্ছে -7/√14। তো এটাই হচ্ছে কিউ এর লম্ব অভিক্ষেপ। কিউ এর লম্ব অভিক্ষেপ। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। দেখো এখানে করে দেওয়া আছে। এখন একটা সমান্তরাল, এখানে কি বলছে এই অঙ্কটা দেখো, যে যদি এ এবং বি, যদি এ এবং বি হয় তবে এ ও বি এর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টরটি নির্ণয় করো। এ আর বি ভেক্টরের লব্ধি ভেক্টর, লব্ধি ভেক্টরের একক ভেক্টর আমাদের নির্ণয় করতে বলছে। বুঝতে পারছো? এখন লব্ধি ভেক্টর এ আর বি এইরকম যদি থাকে তাহলে লব্ধি ভেক্টর আমরা কি করব, কিভাবে বের করব? লব্ধি ভেক্টর কাকে বলে? মনে করো এইদিকে পি আছে, এদিকে কিউ আছে, এই দুইটার ফলেই যেই ভেক্টরটা মাঝ বরাবর যেই ভেক্টরটা যায় সেটাই হচ্ছে কি লব্ধি ভেক্টর। এই দুইটা ভেক্টরের কি যোগফল, যোগফলই হচ্ছে লব্ধি ভেক্টর। এই এই কিউ ভেক্টরটা যদি এদিকে থাকে তাহলে কি এটা আর এটা যোগ করলে যেটা হবে, কিন্তু যেহেতু দিক বিপরীত দিকে তাই পি মাইনাস কিউ ইকুয়াল টু আর, এরকমভাবে হিসাব করা হয় যদি পি বড় হয়। তো দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টর মানে হচ্ছে এই দুইটা ভেক্টরকে আমরা এদের মধ্যবর্তী কোণ টোন বা এটি কিছুই দেওয়া নাই, তার মানে আমাদের হচ্ছে এই দুইটা ভেক্টরের যোগ করতে হবে। লব্ধি মানে এই দুইটা ভেক্টরের যোগ করতে হবে, তার মানে এ যোগ বি প্রথমে আমাদেরকে বের করতে হবে, তারপরে তার সমান্তরাল একক ভেক্টর বের করতে হবে। প্রথমে আমাদের এ যোগ বি করতে হবে, এ যোগ বি করে তার মান নিতে হবে। তো এ যোগ বি যদি আমরা প্রথমে করি, তো প্রথমে এ যোগ বি করি আমরা। তো এ যোগ বি যদি আমরা করি তাহলে কি এ আর বি দুটো যোগ করতে হবে, যোগ করলে এখানে 2 আর এখানে 1, তাহলে কত হবে? আই এর হচ্ছে আই এর পাওয়ার 3i, 3i এখানে +2 +4, তাহলে +6i +6j +3 -5, তাহলে -2k। ঠিক আছে, এইটা আমরা যোগ করলাম, কিন্তু এটার এখন আমাদের কি লাগবে? মান লাগবে। কেন মান লাগবে? এখানে বলছি কি এর এই যে হচ্ছে লব্ধি এ আর বি এই দুইটার যোগফলে এটাই হচ্ছে এদের লব্ধি। এই লব্ধি ভেক্টর সমান্তরাল একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর এরকম একটা অঙ্ক দেখাইছিলাম। এর সূত্র এটা, এটা সমান্তরাল একক ভেক্টরের হচ্ছে কি উপরে ভেক্টর আর নিচে ওই ওই ভেক্টরের দিয়ে একক ভেক্টর, উপর হচ্ছে ভেক্টর আর নিচে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ, তাহলেই হচ্ছে লম্ব দিকে একক ভেক্টর, লম্ব দিকে একক ভেক্টর এ প্লাস বি। তো এখন এ প্লাস বি এর মান কত? 3i +6j -2k। এখন এটার মান দিয়ে আমাদের ভাগ করতে হবে। এটার মান কত হবে? √3 স্কোয়ার +6 স্কোয়ার +2 স্কোয়ার, এটার মান দিয়ে ভাগ। এটার মান দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 7 আসে। 3i +6j -2k।
-2কে, আর এটার নিচে হচ্ছে 7। তো এটাকে আমরা যদি আবার সাজায় লিখি, এটাকে যদি সাজায় লিখি 3/7i প্লাস 6/7j -2/7k। এটাই হচ্ছে এ ও বি এর লব্ধি, এ ও বি এর লব্ধি যোগ করছি, তা সেই ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এই অঙ্কের সমাধানও এখানে দেওয়া আছে। তো এখন আমরা আরো একটা অঙ্ক দেখি যে এই অঙ্কটা কি বলছে। দেখো 15 একক মানের একটি ভেক্টরের দুইটি উপাংশ। 15 একক মানের একটি ভেক্টরের দুইটি উপাংশ মূল ভেক্টরের সাথে যথাক্রমে 30 ডিগ্রি ও 40 ডিগ্রি কোণ উৎপন্ন করে। উপাংশদ্বয়ের মান নির্ণয় করো। উপাংশদ্বয়ের মান নির্ণয় করো মানে 15 একক মানের একটি ভেক্টরের দুইটি উপাংশ, মানে একটা ভেক্টর, এই যে একটা 15 মানের একটা ভেক্টর, এর দুইটা উপাংশ। একটা উপাংশ কি? উপাংশ মূল ভেক্টরের সাথে যথাক্রমে 30 ডিগ্রি। একটা উপাংশ মনে করো এরকম একটা উপাংশ ধরলাম, উপাংশ তো আমি বুঝাইছিলাম। উপাংশ এক ভেক্টরের সাথে 30 ডিগ্রি, এটার সাথে মনে করো 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আর একটার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 40 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো এটা যদি আমরা পি ধরি, এটা কিউ ধরলাম, তাহলে মূল ভেক্টর এটা হচ্ছে কি আর। ঠিক আছে, এখন উপাংশদ্বয়ের মান নির্ণয় করতে বলছে। তো একটা ভেক্টর, এই যে মূল ভেক্টর, এটা হচ্ছে কি মূল ভেক্টর। তো এই ভেক্টরের দুইটা উপাংশ, দুইটি মূল ভেক্টরের সাথে এই ভেক্টরের সাথে একটা 30 ডিগ্রি, দুইটা উপাংশ, যে কিউ একটা উপাংশ, পি একটা উপাংশ, এই মূল ভেক্টর আর এর সাথে একটা 30 ডিগ্রি একটা 40 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন উপাংশদ্বয়ের মান নির্ণয় করতে আমাদের এই পি আর কিউ এর মান নির্ণয় করতে বলছে। তো এখন এই অঙ্কটাই আমরা কি সূত্র ফেলাবো? এখন আমরা জানি কি দুইটা সূত্র আছে, একটা মনে করো আর এর সূত্র, একটা হচ্ছে কি আর এর সূত্র, আর সমান √p স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p/q cos আলফা। এই সূত্রতে আমরা আর এর মান যদি 15 বসে, আর এর মান জানি, থিটার মান জানি, থিটা হচ্ছে কি দুইটার মধ্যবর্তী কোণ 40 আর 30 70 জানি, কিন্তু পি কিউ এর মান জানি না। একটা সমীকরণ কিন্তু জানি না কয়টা মান, দুইটা মান জানি না, তাহলে এরকম সমীকরণ কি সমাধান করা যাবে? এরকম সমীকরণ সমাধান করা যাবে না। তার মানে এই সূত্র দিয়ে আমাদের কোনো কাজ হবে না। ঠিক আছে, এই সূত্র দিয়ে কোনো কাজ হবে না। তারপরে আরেকটা আমরা কি সূত্র জানি? আরেকটা হচ্ছে অ্যাঙ্গেলের সূত্র জানি, ট্যান থিটা। ট্যান থিটা যার সাথে কোণ সেটা নিচে একা থাকবে। তো মনে করো আমরা এই কিউ ধরলাম, কিউ প্লাস পি কজ আলফা পি সাইন আলফা। ঠিক আছে, তো এখন দেখো এই যে ট্যান থিটা, এই থিটাটা আমরা কিউ এর সাথে ধরছি, কিউ এর সাথে ধরছি, তাহলে কত? 30 ডিগ্রি। তাহলে এখানে কত লিখতে পারি আমরা? ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু পি সাইন আলফার মান কত? দুইটার মধ্যবর্তী কোণ 70 ডিগ্রি। কিউ এর মান জানি আমরা, কিউ এর মান জানি না, কিউ প্লাস পি কস 70 ডিগ্রি। তো এইখানে আমরা একটা কোণ ধরে দেখো একটা সমীকরণ পাই। এখানে এই যে আর লব্ধিটা এই কিউ এর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তো সেই হিসাবে আমরা একটা এখানে বসানোর পর দেখো একটা সমীকরণ পেয়েছি। এই সমীকরণে আমরা কি কি জানি আর কি কি জানি না। এখানে পি জানি না, কিউ জানি না, একটা সমীকরণে পি জানি না, কিউ জানি না। এখন আবার যদি এই যে ট্যান থিটাটা আমরা এই পি এর সাথে ধরি, তাহলে কত হবে? ট্যান এই পি এর সাথে যদি ধরি, ট্যান থিটা ইকুয়াল টু কার সাথে ধরলাম? পি এর সাথে, তাহলে পি নিচে একা থাকবে, পি প্লাস কিউ কজ আলফা, আর উপরে কি হবে? কিউ সাইন আলফা। এই থিটাটা কার সাথে ধরলাম? এই 40 ডিগ্রি ধরলাম, তাহলে কার সাথে? পি এর সাথে, তাহলে কত হবে এখানে? ট্যান 40 ডিগ্রি ইকুয়াল টু কিউ সাইন 70 ডিগ্রি পি প্লাস কিউ কস 70 ডিগ্রি। তো দুইটার জন্য আমরা দুইটা ইকুয়েশন বের করলাম। দুইটার জন্য কি দুইটা ইকুয়েশন বের করছে। এখন দেখো এই যে একটা ইকুয়েশন, এটাই আমরা কয়টা মান জানি না? দুইটা মান জানি না, পি এর মান জানি না, কিউ এর মান জানি না, পি এর মান জানি না, কিউ এর মান জানি না। এই যে আরেকটা ইকুয়েশন, এখানে কিসের মান জানি না? কিউ এর মান জানি না, পি এর মান জানি না। দুইটা সমীকরণ, দুইটা সমীকরণ
দুইটা সমীকরণ দুইটা অজানা মান সমাধান করা যায়। দুইটা অজানা মান আমরা সমাধান করতে পারি। অপনয়ন পদ্ধতি বা প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা দুইটা সমীকরণ থেকে দুইটা অজানা মান সমাধান করতে পারি। তো তোমরা দুইটা সমীকরণ থেকে পি আর কিউ এর মান বের করে ফেলাবা, শেষ। এখান থেকে পি আর কিউ এর মান ইজিলি বের করা যাবে এবং এটা তোমরা বের করে ফেলাবা। তো আমি বলে দিচ্ছি পি আর কিউ এর মান কত হবে। পি এর মানটা যেটা হবে সেটা হচ্ছে 10.26, 10.26 এইটা হবে। আর কিউ এর মানটা যেটা হবে এখানে নিচে করে দেওয়াই আছে অবশ্য। কিউ এর মান 7.98, কিউ এর মান 7.98। এই অঙ্কটা এই যে নিচে করে দেওয়াই আছে। তোমরা প্রথমে চেষ্টা করবা, না পারলে তো নিচে করে দেওয়াই আছে, ঠিক আছে। তো আজকে আমরা কি কি বললাম, আজকে আমাদের লেকচারে কি কি ছিল আর আমরা কি কি পড়লাম তা একটু দেখে আসি। তো আমাদের একাধিক ভেক্টরের লব্ধি, ভেক্টর সমতুল্য, আমরা এখানে যা যা ছিল আমরা আজকে সব কিছুই পড়ছি। তো আজকের লেকচারটা হচ্ছে এই পর্যন্তই। আজকের লেকচারটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো এবং পরবর্তী লাইভ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল। আমরা 1 মাসের ভিতরে 4টা অধ্যায় শেষ করব। 1 মাসের ভিতরে কয়টা অধ্যায় শেষ করব? 4টা অধ্যায় শেষ করব। তো প্রথম পত্রের প্রথম অধ্যায় তো শেষ। এখন ভেক্টর চলতেছে, ভেক্টরের পর নিউটনিয়ান বলবিদ্যা, তারপরে কাজ ক্ষমতা শক্তি চলবে। তো তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবা। তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।